আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, যেমনটি আপনারা শিরোনামে দেখছেন, আমরা কথা বলবো ডক্টর মাহমুদুর রহমান গতকাল 7 দফা দাবি উত্থাপন করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময়। পাশাপাশি সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে দুঃখিত আমরা আলোচনা করবো। প্লাস দর্শক, আজকের দিনে আবরারকে বুয়েটের ছাত্রলীগের গুন্ডারা নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছিল। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, তার মাগফিরাত কামনা করি। দর্শক, আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে যারা যোগ দিচ্ছেন আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমেই দুঃখিত, ঠান্ডা লেগেছে। ডক্টর মাহমুদুর রহমান সদ্য বাংলাদেশে যে তিনি কারামুক্ত হয়েছেন। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিশিষ্ট ইউটিউবার, জনপ্রিয় ব্যক্তিত্ব যারা পিনাকি ভট্টাচার্য। পিনাকিরা, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরেক জনপ্রিয় ব্যক্তি, ইউটিউবার সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং ইঞ্জিনিয়ার জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে ক্ষমা দিয়ে নিচ্ছি, একটু দেরিতে শুরু করতে হলো, একটু টেকনিক্যাল সমস্যা ছিল। সব সেট আপ করে সব গেস্টকে নিয়ে শুরু করতে একটু দেরি হয়ে গেল। প্রথমেই মাহমুদ ভাই, বাংলাদেশে আপনার যাওয়া এবং জেল গমন কেমন দেখলেন, কি হলো, কি মনে করছেন, একটু সংক্ষিপ্ত ভাবে শুনতে চাই এই স্মৃতিচারণটা। না, 6 বছর পরে বাংলাদেশে ফিরে তো খুবই আনন্দিত বোধ করছি এবং আল্লাহর কাছে শুকর জানাই এবং এই আন্দোলনে, এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারাই আন্দোলন করেছেন, এই বিপ্লব করেছেন, তাদেরকে অসীম কৃতজ্ঞতা তাদের সবার প্রতি। আর জেল গমন 5 দিন ছিলাম জেলে, সেই সময় আপনারা সবাই যেভাবে আমার জন্য লড়াই করেছেন, বাংলাদেশের জনগণ যেরকম আমার জন্য ভালোবাসা দেখিয়েছেন, তার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। এটা আজকে আমি আমার প্রেস ক্লাবের বক্তৃতাতেও বলেছি এবং আমি চেষ্টা করব যে আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, জীবনের যতদিন আর বাকি আছে, আল্লাহ যতদিন হায়াত রেখেছেন, সেই সময় যাতে আমি জনগণের পাশে থেকে বাংলাদেশের জন্য লড়াই করতে পারি, বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই অব্যাহত রাখতে পারি ভারতীয় হেজমনির বিরুদ্ধে। আর হাসিনার যে ফ্যাসিবাদ, সেটা যেন বাংলাদেশে আবার কোনোভাবে কোনো ফাঁক ফোকর দিয়ে ফিরে আসতে না পারে, তার জন্যও যেন আমার লড়াই অব্যাহত রাখতে পারি। এটাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং ইনশাআল্লাহ এই লড়াই আমি অব্যাহত রাখবো। এবং আমরা আশা করি বাংলাদেশের উপস্থিত থেকে আপনি এই ফ্যাসিবাদের এখনো যেই অর্থাৎ এজেন্টরা সক্রিয় আছে তাদের ব্যাপারে আপনি জোরালো ভূমিকা রাখবেন। দেশের বাইরে থেকে আমাদের সহযোগিতা আপনার প্রতি থাকবে ইনশাল্লাহ। যতদিন বেঁচে আছি দেশের জন্য কাজ করবো। পিনাকিদা, মাহমুদ ভাই 7 দফা ঘোষণা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা 7 দিনের মধ্যে, এমন একটি দাবি আছে। এই 7 দফা সম্পর্কে আপনি একটা ওভারঅল একটা পর্যালোচনা জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমি খুবই আনন্দিত যে মাহমুদ ভাই দেশে ফিরেছেন এবং মাহমুদ ভাই আমাদের কি বলবো, আমাদের মাথার মণি এবং আমাদের এই আন্দোলন সংগ্রামের আমাদের প্রেরণার বাতি হয়। তিনি যে ফিরেছেন বাংলাদেশে, এটাই আমাদের আর একটা বড় বিজয়। আমি মনে করি যে এটা আমাদের দ্বিতীয় আর একটা বিজয়, যে মাহমুদ ভাই ফিরেছেন এবং উনাকে আমরা জেল থেকে বাইরে বের করে আনতে পেরেছি এবং উনি আবার নিজের কাজে ফিরে আসতে পেরেছেন। মাহমুদ ভাই যে 7 দফার কথা ঘোষণা করেছেন, আমরা শুরু হওয়ার আগেই আলোচনা করছিলাম যে সেটা আমাদের সকলেরই প্রাণের দাবি। সেটা মাহমুদ ভাই 7টা দফার মধ্যে নিয়ে এসছেন এবং এই দফাটাই হবে আগামী দিনের রাজনীতির গতিমুখ। এবং মাহমুদ ভাইয়ের অনুসারী হিসাবে আমরা যারা মাহমুদ ভাইকে গুরু মানি, নেতা মানি এবং আমাদের প্রেরণা দাতা বলে মনে করি, তারা সবাই মাহমুদ ভাইয়ের এই 7 দফার সাথে অ্যালাইন্ড। আমি প্রথম যে বিষয়টা নিয়ে কাজ শুরু করতে চাই সেটা হচ্ছে যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে
ঘোষণা দেওয়া। এবং এই কাজটা কিন্তু মাহমুদ ভাই আমরা শুরু করেছিলাম যখন বিপ্লব চলছিল, সেই সময় আমরা ফ্রেঞ্চ মিডিয়াতে আমরা এটা নিয়ে কাজ করেছিলাম, এবং ফ্রান্স 24 একটা ডকুমেন্টারি তৈরিও করেছে, যার দুটো আমি ওখানে ইন্টারভিউ দিয়েছিলাম, কিছু তাদেরকে ডকুমেন্ট সাপ্লাই দিয়েছিলাম। দুটো এপিসোড কিন্তু বিপ্লবের সময় তারা প্রচারিত করেছিল, এবং আরো 5টা এপিসোড এটা হবে। সো আমরা এটাকে রিইনফোর্স করব, আমি ওদের সাথে আবারও যোগাযোগ করব যেন আপনার এই দাবিটার প্রতিফলন তাদের এই ডকুমেন্টারিটাতে থাকে। এবং আমরা কিন্তু গ্লোবালি একটা 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 হিউম্যান ক্রাই সৃষ্টি করতে পেরেছিলাম ছাত্রলীগের এই সন্ত্রাস নিয়ে এই বিপ্লবের সময়, এবং গ্লোবাল মিডিয়া কিন্তু এটার সাথে অ্যালাইন। আজকে মাহমুদ ভাই যে দাবিটা তুললেন, সেই দাবিটা বাংলাদেশের মিডিয়াতে নিয়ে এটাকে একটা বাংলাদেশের ফেনোমেনন হিসেবে আমাদের তৈরি করতে হবে। এবং আমি ঠিক জানি না মাহমুদ ভাই আমার দেশ নিয়ে কি পরিকল্পনা। আমার দেশটা যদি এখন প্রচারিত হতো বাংলাদেশ থেকে, আমাদের শক্তি আরো বহুগুণে বৃদ্ধি পেত। আমরা যেটা মাহমুদ ভাই ফিল করছি সেটা হচ্ছে যে আমরা বাইরে থেকে যাই করি না কেন, লোকাল মিডিয়া, যেটা আপনি আজকেও বলেছেন আপনার প্রেস ক্লাবের ভাষণে, লোকাল মিডিয়ায় আমাদের বয়ানগুলো, আমাদের ন্যারেটিভ গুলো প্রচারিত হচ্ছে না, এবং আমরা যেটা চাচ্ছি সেটা ন্যারেটিভ প্রচারিত হচ্ছে। তো সেই জন্যই আমাদের দরকার যে যত দ্রুত সম্ভব মাহমুদ ভাইয়ের আমার দেশ এটা প্রকাশিত হোক, এবং আমার দেশ প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের বাইরে থেকে আমরা যে ন্যারেটিভ গুলো এতদিন ধরে বয়ান তৈরির চেষ্টা করতাম সেটা অনগ্রাউন্ড একটা মাটিতে প্রথিত হতে পারে। না ওইটা, এবং এটা কিন্তু আপনি যদি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি যদি দেখেন যে মিডিয়ার ভেতরে এখন পর্যন্ত ফ্যাসিবাদের যে এজেন্টরা সক্রিয়, মাহমুদুর রহমান দেশে গেলেন, জেলে গেলেন, তাকে নিয়ে ধরেন যে আলোচনাটা হওয়া দরকার ছিল আমাদের পত্রিকাগুলোয়, আমাদের টেলিভিশনের টক শো গুলোয়, সেই জায়গা থেকে কিন্তু তারা খুব সচেতন ভাবে বিরত ছিলেন। যে একটা পত্রিকা ধরেন সংবাদ প্রকাশ করতে হয় বলে সংবাদ প্রকাশ করা, কিন্তু এই জায়গাটাও আমরা একটু দেখলাম আর কি, যে আমাদের মিডিয়ায় এখন যারা আছেন টেলিভিশন বা পত্রিকায়, তাদেরও এক ধরনের মানে গা জ্বলা শুরু হয়েছে। কিন্তু মানে এই ঘটনাটা কি, আমি কিন্তু আমার এপিসোডে বলেছি, মানে এটা আমি জানি না মাহমুদ ভাই দেখেছেন কিনা, আমি আমার এপিসোডে বলেছি যে মাহমুদ ভাই সরব হবেন, মাহমুদ ভাই কথা বলবেন, এইটা বাংলাদেশের ভারতপন্থীরা কোনোভাবেই মেনে নিতে পারে না, এবং এই জায়গাটাতেই অ্যালার্জি। এবং আসলে তো বাংলাদেশের মিডিয়া এখনো পর্যন্ত ভারতপন্থীরা নিয়ন্ত্রণ করে, এবং সেই জন্য মাহমুদ ভাইকে কোনো স্পেস দিতে চায় না, মাহমুদ ভাইয়ের কথা বলবেন। এবং মাহমুদের সাথে তো জেল থেকে বেরোনোর পরে মাহমুদের সাথে আলাপ হচ্ছিল যে মাহমুদ ভাইকে যে জেলে পাঠানো হলো, আমাদেরকে আইন দেখানো হলো, আইন তো তারাই জানে না। আসলে মুশকিলটা হচ্ছে তারাই আইন জানে না, যে আইনেই মাহমুদ ভাইকে জেলে পাঠানো যায় না, আইনতই পাঠানো যায় মাহমুদ ভাইকে জেলে। কিন্তু তারপরে মাহমুদ ভাইকে জেলে যেতে হলো কেন? কারণ এটা আমি তো মনে করি যেত, কারণ তারা এটা দেখাতে চেয়েছিল যে ভারতপন্থীরা এখনো কিন্তু শক্তিশালী, চাইলে এখনো আমরা মাহমুদুর রহমানকে জেলে পাঠাতে পারি। আমরা ভাগ্যবান যে আমাদের সাথে বাংলাদেশের জনগণ ছিল, এবং আমরা যে আওয়াজটা তুলেছিলাম সেই আওয়াজটাতে কাজ হয়েছে। একটু দেরি হয়েছে, আমার ধারণা ছিল পরের দিনই মাহমুদ ভাইকে ছেড়ে দেবে, সেটা হয়নি, 4 দিন দেরি হয়েছে। এবং এই 4 দিনটা হচ্ছে আমাদের গ্লানি, এই 4 দিনটাই হচ্ছে আমাদের কম শক্তির নিদর্শন, যে আমরা এখনো ততখানি শক্তিশালী হতে পারিনি যে মাহমুদ ভাইকে আমরা পরের দিনই বের করে নিয়ে আসতে পারি। রাইট, ইলিয়াস আপনার কাছ থেকে একটু শুনি, মাহমুদ ভাই জেলে যাওয়া, মাহমুদ ভাই 7 দফা দাবি বা সার্বিক পরিস্থিতিটা আপনি যদি একটু বলেন আমাদের। আসসালামু আলাইকুম। মাহমুদ ভাইয়ের বিষয়টা বলার আগে, মাহমুদ ভাই তো এখন বেরিয়ে এসছে, মাহমুদ ভাইয়ের আমাদের যেই উদ্বেগের জায়গা ছিল সেই জায়গাটা থেকে মাহমুদ ভাই এখন মুক্ত। আমি আবরার ফাহাদকে দিয়ে একটু শুরু করি। আবরার ফাহাদ আমাদের ভারত বিরোধিতার একটা স্তম্ভ। তার ব্যাপারে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গাগুলোতে আমরা ওই আবরার ফাহাদের ভাস্কর্য কিংবা মূর্তি চাই না, কিন্তু কিছু একটা থাকা দরকার, স্মৃতিস্তম্ভ টাইপের, যেগুলোতে লেখা থাকবে যে আবরার ফাহাদ কিভাবে মারা গিয়েছিল, কেন মারা গিয়েছিল, যে খুনিরা ছিল সেই খুনিদের ছবিও থাকতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো থাকা খুব জরুরি, কারণ হচ্ছে এগুলো দেখলে মানুষ আমরা ভুলে যাই, তো যাতে ভুলে না যায়। যেমন আজকে আবরার ফাহাদের যে মৃত্যু দিবস, আপনি দেখেন বাংলাদেশের গণমাধ্যমে কেউ কি এটা নিয়ে খুব বেশি আলোচনা করছে? যে কারণেই আমি মনে করি যে মাহমুদ ভাইয়ের আমার দেশ পত্রিকাটা খুব দ্রুত চালু হওয়া উচিত, এবং এটার অনলাইন ভার্সন থেকে শুরু করে এটা যদি টেলিভিশন চ্যানেল টাইপেরও কিছু করা যায়, সেটার দিকেও আমি মনে করি যে মাহমুদ ভাই সেটা করতে আমার মনে হয় না খুব বেশি একটা সমস্যা হবে।
তো এই আবরার ফাহাদের এগুলো আপনারা বিভিন্ন জেলা থেকে শুরু করে সব জায়গায় এগুলো অনেক জায়গায় দেখছি যে শেখ হাসিনার মূর্তি টুর্তি ভাঙা হচ্ছে, শেখ মুজিবের মূর্তি টুর্তি ভাঙা হচ্ছে। ভাঙার দরকার নেই, শেখ হাসিনা স্টেডিয়াম, ওটার বাম পাশে খালি লিখে দেন যে খুনি হাসিনা স্টেডিয়াম, থাকুক না। ওইভাবে মানুষ সারা জীবন চিনুক যেটা খুনি হাসিনা, এটা চিনতে হবে, কারণ মানুষ তো ভুলে যাবে যে ও যে খুনি ছিল। আমরা আজকে যে আলোচনা, সেই আলোচনাটার মূল বিষয় আমি মনে করি যে বাংলাদেশে যে সাংবাদিকরা আছে এই আলোচনাগুলো তাদেরই করা উচিত ছিল, কিন্তু সেখান থেকে সেই আলোচনাগুলো না আসার কারণে আমাদের আলোচনাগুলো করতে হয়। আমি বিশ্বাস করি যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে দালালরা গণমাধ্যমে আছেন, এই ঘাপটি মেরে বসে থাকার কারণেই আজও পর্যন্ত এই যে চারিদিকে যত ধরনের লুটপাট, শেখ হাসিনার আপনার ফোন রেকর্ড থেকে শুরু করে নানান ধরনের ষড়যন্ত্র, আমার কাছে অনেক সাংবাদিকও বলছে ভাই আসলে কি হবে, আসলে কি শেখ হাসিনা আবার চলে আসবে কিনা। হ্যাঁ, এই যে একটা খুব সূক্ষ্মভাবে মানুষের ভেতরে ভীতি তৈরি করা, এবং শেখ হাসিনা যে এতদিন কত ধরনের শয়তানি করে গেছে সেগুলো মানুষকে না জানানো, কোনো দুর্নীতি শেখ হাসিনা নিয়ে এই যে মানুষ হত্যা, জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে মারা, কোনো সংবাদ নেই গণমাধ্যমে। সো এদের কারণে হচ্ছে। অতএব আমাদের মূল ফোকাস হইতে হবে যে একজন গণমাধ্যমের কর্মী হিসাবে যে গণমাধ্যমে আওয়ামী লীগের যেই দালালরা ছিল সেই দালালদেরকে খুব দ্রুত সরাইতে হবে। সেইটা না সরানোর জন্য যা যা প্রয়োজন, মাহমুদ ভাই এখন এসছে, সো উনি আমাদের নেতা হিসাবে আমি মনে করি যে ওনার এই বিষয়টার দিকে নজর দেওয়া উচিত। আমরা সবাই ওনার সাথে আছি, বাংলাদেশের জনগণ আছে। আমার ব্যক্তিগত যদি জানতে চান যে গণমাধ্যম যেই সংস্কার একটা কমিশন তৈরি করতে যাচ্ছে সরকার, মাহমুদ ভাই সেটার নেতৃত্বে থাকা উচিত। উনি কাউকে দিক অথবা উনি নিজে থাকুক, মাহমুদ ভাইয়ের হাতেই এটা সংস্কার হইতে হবে। কারণ এই দেশে গণমাধ্যম যখন ক্রাইসিসে ছিল, গণমাধ্যম যখন ভুল পথে যাচ্ছিল সেই গণজাগরণ মঞ্চ থেকে, ওই সময় মাহমুদ ভাই সঠিক পথে ছিলেন, উনি পরীক্ষিত সৈনিক। অতএব ওনারই নেতৃত্ব দেওয়া উচিত যে আমাদের গণমাধ্যম কিভাবে চলবে সেটা। আমার মনে হয় গণমাধ্যম যদি ঠিক করা যায়, কনক ভাই, আমাদের আর কোনো কিছু কোনো দিকে তাকাইতে হবে না। তো সেটাই আমাদের এখন মূল দাবি। সেটার জন্য যা যা করা প্রয়োজন আমরা করতে চাই এবং আমি সেটার সাথে আছি। না, ধন্যবাদ ইলিয়াস। সরি, আমি মাহমুদ ভাইয়ের কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো ইলিয়াসের প্রপোজালটা। মাহমুদ ভাই, আমার দেশ নিয়ে কি কোনো টেলিভিশন করার ইচ্ছা আছে? এই মুহূর্তে টেলিভিশনের কথা আমি এখনো চিন্তা করি নাই পিনাকি, তবে আমার দেশ পত্রিকা আজকে আমি ঘোষণা দিয়েছি প্রেস ক্লাবে, ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমি বের করবার চেষ্টা করব। কিন্তু সেখানে সমস্যা যেগুলো আছে সেগুলো দূর হতেও সময় লাগছে। কারণ মনে রাখতে হবে পিনাকি যে বাংলাদেশের গণমাধ্যম সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকেই ভারতীয় হেজেমনিক যারা ধারক বাহক বাংলাদেশে, তাদের নিয়ন্ত্রণে, সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে। তারা কোনোভাবেই চায় না যে তারা যে একটা বয়ান তৈরি করেছে বাংলাদেশকে ভারতের অধীনস্থ রাখবার জন্য, বিভিন্ন বয়ান, যেমন জঙ্গিবাদের বয়ান আছে, আরো নানা প্রকার বয়ান, যেটা মুক্তিযুদ্ধের চেতনা, এক্স্যাক্টলি আমি ওইটা বলতে যাচ্ছিলাম যে এই বয়ানগুলো মিলে যেটা করেছে তার বিপরীতে কোনো বয়ান তৈরি হোক, বাংলাদেশের জনগণের সপক্ষে যেটা যাবে, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে যেটা যাবে, সেটাকে তারা প্রতিহত করবার চেষ্টা করে যাবে। কাজেই আমার দেশ তৈরি বের করার জন্য যে সরকারি বাধাগুলো আছে সেগুলো নিয়ে আমি সরকারের যারা গণ্যমান্য ব্যক্তিত্ব বা শক্তিশালী মানুষ, তাদের সাথে কিছু আলাপ আলোচনা হয়েছে। তারা আমাকে কথা দিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে নাকি সরকারি বাধাগুলো তারা অতিক্রম করে ফেলবেন বা বাধাগুলো শেষ করে দেবেন। তার মধ্যে মেইনলি দুটো বাধা ছিল। একটা ছিল যে বিগত ফ্যাসিস্ট সরকার আমার দেশকে যে বন্ধ করে রেখেছে, এবং আমি যেটার প্রকাশক এবং সম্পাদক সেটার উপরে একটা তারা নিষেধাজ্ঞা জারি করেছে, ওটার থেকে নতুন করে আমাকে প্রকাশক এবং সম্পাদক হিসেবে, আপনি জানেন যে ডিসির কাছ থেকে একটা পারমিশন লাগে। তো সেই পারমিশনটা আজকে বেশ অনেকদিন ধরে আমরা চেষ্টা করছিলাম, আগাচ্ছিল না। তা আজকে শুনতে পেয়েছি যে তার বেশ কিছু অগ্রগতি হয়েছে, এটা একটা। দ্বিতীয় হলো আমার নামে যে আইসিটির 57 ধারার প্রথম মামলা কিন্তু আমার নামে করা হয়েছিল, এবং ওই মামলার দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে যে আইসিটির ভাগ, মানে যেটা তথ্য প্রযুক্তি আইনে মামলা, আর একটা ওখান থেকে আবার একটা মামলার একটা লেজ বেরিয়েছে, সেই লেজটা আরো ভয়ানক, সেটা রাষ্ট্রদ্রোহ মামলা। তো আমার বিরুদ্ধে দুটো মামলা আছে। তো ওই দুটো মামলার বেসিসেই কিন্তু আজকে 11 বছর ধরে এই প্রেসটাকে আলামত হিসেবে আটকে রেখেছে পুলিশ। তো এটাকে ছেড়ে দিতে হবে, এটা না পেলে তো আমি প্রেসটা কাজ করতে পারছি না, অফিস করতে পারছি না। তো এই সমস্ত কাজগুলো
এই সরকারের যারা রেলিভেন্ট মিনিস্ট্রি আছে তারা বলেছে আমাকে আগামী 1 সপ্তাহের মধ্যে তারা এগুলো সম্পন্ন করে দেবে। আর ইতিমধ্যে আমি ওই ব্যাংকের সাথে কথা বলছি, কারণ ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, আপনারা জানেন যে পত্রিকা চালাতে যা যা লাগে। তো আমি একটা ধারণা করছি আগামী মাস 2-1 মধ্যে আমার দেশ পত্রিকাটা আমরা চালু করতে পারবো, প্রিন্ট মিডিয়া। এবং তার সাথে আপনি জানেন যে আজকাল প্রিন্ট মিডিয়া মানেই তো ডিজিটাল মিডিয়া, এটা তো এখন আর শুধু ওই আগের মতো শুধু কাগজের সীমাবদ্ধ নাই। তো সেগুলো কিছুটা তো মানে সেমি টেলিভিশন চলেই আসে, কারণ এগুলোর বিভিন্ন নিউজের আপনার দিতে হয়, বিভিন্ন নিউজের অনলাইন করতে হয়, তো ওগুলো করতে হবে। আর টেলিভিশনটা অবস্থা বুঝে করতে হবে, টাকা পয়সার প্রয়োজন আছে, কাজে সেগুলো খুব সহজ হবে না। তবে আমার ইচ্ছা আছে। আর একটা জিনিস আমি যেটা বলে রাখতে চাই, যে ইলিয়াস যেটা বললো যে আসলে সরকারকে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই, বা কমিশনের কে প্রধান হলো এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে আমরা বাইরে থেকে কতটা চাপ সৃষ্টি করতে পারছি। কারণ এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বাইরে থেকে ডায়াসপোরা যে ধরনের চাপ সৃষ্টি করেছিল এটা অভূতপূর্ব। যেভাবে বিশেষত ইলিয়াস এবং আপনি, মানে পিনাকিকে বলছি, যে পিনাকি এবং ইলিয়াস রেমিটেন্স এর ব্যাপারে যেভাবে আপনারা কাজ করেছেন, কিংবা ইন্ডিয়া বয়কটে আপনারা যেভাবে কাজ করেছেন, এবং সেটাতে যেভাবে সাড়া দিয়েছে বাংলাদেশের জনগণ। আমাদের শক্তির জায়গা ওইটাই, যে বাংলাদেশের জনগণ কিন্তু আমাদের সঙ্গে আছে। এটা একটা বিশাল শক্তির জায়গা। পিনাকি, ইলিয়াস, আপনারা যখন বাংলাদেশে আসতে পারবেন, আপনারা আসলে দেখবেন কি 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 গভীর ভালোবাসা আপনাদের জন্য বাংলাদেশের জনগণের, বিশেষত আপনাদের দুজনের জন্য, কনকের জন্য। আপনারা সব স্টার বাংলাদেশে। তো এটা একটা আমাদের বড় শক্তি, এবং এই জন্য আমি মনে করি যে আমরা যদি বাইরে থেকে চাপ সৃষ্টি করতে পারি তাহলে এই মিডিয়াকে রিফর্ম করা সম্ভব। তার জন্য সরকারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন ধরুন আজকে যে আমি 7 দফা দিয়েছি, আমি কি হিসাবে দিলাম 7 দফা? আমি তো কোনো রাজনৈতিক নেতা নাই, রাজনৈতিক কোনো দলের সাথে আমার সম্পর্ক নাই। প্রথম আলোর ভাষায় আমি কোনো বিশিষ্ট ব্যক্তি নই। তো আমি বলেছি আমি বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন, আমি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন সামান্য সৈনিক। সুতরাং সেই অধিকারে আমি আজকে 7 দফা দাবি দিয়েছি। তো কাজেই আমরা সবাই মিলে, আমরা যে 5 জন এখানে আছি, এবং আমাদের সঙ্গে আরো যারা মিডিয়ার কর্মী আছেন, সোশ্যাল মিডিয়ার কর্মী কিংবা মেইন স্ট্রিম মিডিয়ার কর্মী যারা আছেন, তারা যদি আমাদের সঙ্গে থাকেন, আমরা সরকারে থাকলাম কি থাকলাম না এটা গুরুত্বপূর্ণ না। এবং আমি মনে করি এই সরকারকে সঠিক পথে রাখার, যদি জনগণ আমাদেরকে সমর্থন করে। জি মাহমুদ ভাই, আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি যে 7 দফা দিয়েছেন এবং আপনি যেভাবে শুরু করেছেন এইটা কন্টিনিউ থাকলে অনেক কিছুতে পরিবর্তন আসবে। আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। মিনার ভাই আপনার কাছে আসি, তার আগে আমি একটু শুনি যে শেখ হাসিনা বলেছেন যে ইউনূস সরকার 1 মাসের মধ্যে পড়ে যাবে, এমন একটি স্বপ্ন তিনি দেখছেন। স্বপ্ন যাই বলি, একটু আমরা শুনি, তারপর আমি এটা নিয়ে আলোচনা করতে চাই। যে হাত দেয় তার কিন্তু হাত পড়ি। জি আপা, জি গোপাল। হাত ধরে এটা ভালো হবে না। ওই অফিসের কলার ধরছে, ওসিদের নাম কি, ওসির বাড়ি কোথায়, সেটা খোঁজ করে বার করো, আমার পাঠাও। আপনাকে শীত চায় না। ঠিক আছে আপা। 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিচ্ছি। জি আপা। আর্মিদের করে দিচ্ছি। জি। যে পর্যন্ত সব আমার 2 বছর পাওয়া। জি আপা। আর এখন ওই সুদখোর ইউনিভার্সের কথা শুনে লাফাচ্ছে, আর ওই জামাতে ওরা কয়দিন আছে, সামনে 1 মাস থেকে কিনে দেখো। তো এই যে বক্তব্যটা আর কি, এবং ধরেন আপনি যদি দেখেন যে এখনো তার কিন্তু সেই মানে কি বলবো আক্রমণাত্মক কথাবার্তা এটা খুঁজে বাইর করে, এবং এখানে আছে আগে তো কিছু করি নাই, এবার কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না, অমুকের আত্মীয় তমুকের আত্মীয় বলে পার পাওয়া যাবে না। তো মিনা ভাই আপনি যদি একটু শুরু করেন আলোচনাটা, আমার মনে হয় যে কিভাবে দেখেন হাসিনার কি মনে করেন? কনক ভাই, এটা তো আসলে ফেসিবাদের যে আস্ফালন বা সেটা থাকবেই, এটা তো মনে হয় তার স্বভাব সুলভ। এতে মনে হয় যে কিছুটা তার যে সমর্থক গোষ্ঠী তাদেরকে একটু উজ্জীবিত রাখা, এটা সবাই বুঝতে পারছে। প্লাস সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বা একটা কাজ করতেছে, যে এটা আমাদের বর্তমান সরকারের কিছু কি বলবো দোষলো কিছু মুভমেন্ট আছে। আর যে প্রথম কাজটা মনে করেন, আপনার শত্রুকে আপনি প্রথমে কি করবেন, যে তাকে নিরস্ত্র করা হলো আপনার প্রথম দায়িত্ব, এটা যে কারো। কিন্তু এই দায়িত্বে কেন জানি এক ধরনের একটু অবহেলা সৃষ্টি হয়েছে। আজকে শেখ হাসিনা আজ পালন করে এই কারণে, তারে তো এতদিনের তার বিচার হয়ে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনার
করা উচিত ছিল, সেটুকু সামহাও বা আমরা এটা ফেলিওর হয়েছে এটা কিন্তু আপনাকে আমাদের খেয়াল করতেই হবে। এখনই আমার মনে হয় যে ইমিডিয়েটলি আজকে আপনার মাধ্যমে এটা আমি সরকারের প্রতি বা আমাদের এই পক্ষ থেকে আমরা বলতে চাচ্ছি যে ইমিডিয়েটলি এর বিচার করে, এই বিচারের জন্য কত 60 দিন কেন লাগবে এখন এটা বলেন। এটা পরবর্তী কাজ যেগুলি আছে, হ্যাঁ ওগুলির জন্য আপনি সময় নেন, এটা তো আপনার নিজের সেফটি সিকিউরিটির জন্য ইমিডিয়েটলি এই গণহত্যা যারা করেছে তাদের বিচার অতি সত্বর শুরু করতে হবে এবং তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে তখনই তো আমরা চাপ ক্রিয়েট করতে পারি ইন্ডিয়ার উপরে। ওরা যদি না করে দেন উইল গো ফর আওয়ার নেক্সট অ্যাকশন। এখন এইটা হলো খুব জরুরি। আমরা যদি এটা না করি, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আপনি যেটা বলেছেন, আপনি ছাত্রদের বলেছেন যে রিসেট বাটন, এটা প্রেস করে দিয়েছে। এখন রিসেট বাটন আপনার কথার সাথে কাজের কিছু সামঞ্জস্য থাকতে হবে। এটা যদি না হয় তাহলে বোঝা যাচ্ছে যে আপনার নিয়ন্ত্রণ নাই, এই সুযোগই দিচ্ছে। শুধু আমরা যদি এটা হালকাভাবে উড়িয়ে দেই সেটাও ঠিক হবে না। এই দুর্বলতাগুলিকে কিন্তু আর অ্যাটাক করবে। আপনি শত্রুর হাতে এখনো কিন্তু ছুরি রয়ে গেছে। একটা ছুরি যেরকম আছে যে শেখ হাসিনা সহ যে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা তো আছে সরাসরি, প্লাস এই যে আমরা যে মিডিয়া নিয়ে কথা বললাম এটাও কিন্তু এক ধরনের ছুরি। এখন দেখেন যদি আমরা 1/11 কি দেখেছি, আগের সরকারে কিভাবে, মাই গড, আপনারা যদি একটু খেয়াল রাখেন, মানে কেয়ামত করে ফেলছে, বিএনপি এই করেছে সেই করেছে। এখন দেখেন সম্পূর্ণভাবে নীরব। এটাও কিন্তু এদেরকে যদি আমরা অ্যাটাক না করি, অ্যাটাক বলতে যে প্রতিরোধ না করি, এই যে আমরা যে পরিকল্পনা নিয়েছি মাহমুদ ভাইকে, যে এটা আমাদের এই যে সংস্কার কমিশন বলেন, এটা ডেফিনেটলি ইলিয়াস যে দাবিটা করেছে সেটাই হওয়া উচিত ছিল। এটা যদি না হয় আমরা এটার মধ্যে আমিও পার্সোনালি মনে করি আমাদের এটা প্রচন্ড সরকারকে এটা বলা উচিত। গণমাধ্যম সংস্কার যদি করে একমাত্র মনে হয় এটা জনতারাই করবে। আপনারা অন্য কিছু দেন নাই, একটা জিনিস আমাদের হাতে দেন। এটা আমারও দাবি। ইলিয়াসের সাথে সাথে মাহমুদ ভাইকে আমি এটা করব না, এটা বললে হবে না, এটা আমাদের দিতে হবে। সেটা আমরা অবশ্যই গণমাধ্যম সংস্কার কমিটির চেয়ারম্যান হবেন মাহমুদুর রহমান। এটা হলো আমাদের মগজে পছন্দ রয়েছে। এখন এই একটা জায়গা যদি আমরা কি করতে পারি, জাতি ঠিক হয়ে যাবে। আমরা ইতিমধ্যে আপনিও জানেন যে আমরা নিজেদের মধ্যে কিছুটা আলোচনা করেছি যে আমরা কিভাবে গণমাধ্যমের সংস্কার করব। এমনকি আমরা এটাও ভেবেছি, এই যে দেখেন একটা ছোট্ট জিনিস, জেলা লেভেলে যে আমাদের সাংবাদিক যারা আছেন, খেয়াল করে দেখেন এদেরকে কিভাবে আপনারা রেখেছেন। এদের কোনো রেগুলার কোনো স্যালারি নাই, এদেরকে আপনারা একটা আইডি কার্ড ধরিয়ে দেন, আপনারটা আপনি করে খান। কতটুকু ফাইজলামি মানে এই ব্যাপারগুলি। প্রত্যেকটা এই যে আপনারা মিডিয়াতে এত বড় বড় কথা বলেন, এদের যারা উপরের দিকে আছে এদের হাজার হাজার শত শত কোটি টাকা হয়েছে, কিন্তু আপনার জেলা লেভেল উপজেলা লেভেলে যে সংবাদদাতা যারা রয়েছেন তাদের দেখেন কি অবস্থা আছে, কোনো ডিগনিফাইড লাইফ নাই। তারা কি করবে? তারা ওই যে কাউকে ব্ল্যাকমেইল করবে, অমুকে কি করবে, এই ধরনের কাজের মাধ্যমে তারা আসলে সাংবাদিকতাটা তো ডাউন করে ফেলেছে, তাদের মোরালিটি কিছুই না। তবে মিনার ভাই, আমি মাহমুদ ভাইকে ধরেন ওই সংস্কারের চেয়ারম্যান চাই না, আমি চাই যে মাহমুদ ভাইকে মাহমুদ ভাইকে উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত করা হোক। এবং আপনি যদি দেখেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কারা চালাচ্ছে, কি করতেছে আমরা কিন্তু জানি না। তথ্য কার হাতে, তথ্যের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কে চালাচ্ছে, বিমানের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কে চালাচ্ছে, অর্থাৎ ইউনূস সাহেবের হাতে বিমান টিমান নিয়ে রাখছে। গতকাল আমি শুনলাম বিশাল এক ফিরিস্তি। তো আমার মনে হয় যে যেভাবে চলছে এভাবে চলতে পারে না আর কি। মানে এত রক্ত বা এত ত্যাগের পরে এই সরকার এতটা হেলাফেলা ভাবে ধীর গতিতে ঢিমে তালে এইভাবে চলে না। আমি মনে করি মাহমুদুর রহমান ভাইয়ের মতো মানুষদের অন্তর্ভুক্ত হওয়া খুব জরুরি। ভাই আমাকে একটু সময় দেন, আমি আরেকটা ব্যাপার বলতে চাচ্ছি, যেটা পরে হয়তো এটা প্রসঙ্গ অন্যদিকে চলে যাব আমরা। এই যে মনে করেন যে এই যে আমরা শত্রুর হাতে যে অস্ত্রটা, আপনি হয়তো জানেন, পিনাকিদা আজকে জানিয়েছে, যেটা আপনাকেও জানিয়েছে, যে আপনাদের পিনাকিদাকে রেড তালিকায় রেখেছে, মানে তাদের যে, আর আপনারা দুইজন হলেন ইয়েলো। এই সাহসটা পেয়েছে কিভাবে? এটা আমাদের ভিতরে, আমাদের যাই হোক, তারা যেভাবে পিনাকিদা সুন্দর একটা কথা বলে যে তুমি যদি ডালে ডালে চলো আমরা চলি পাতায় পাতায়, ডেফিনেটলি আমরা সেটা পেয়ে গেছি। আর এখন এটা কখনোই সম্ভব না। এই যখন মাহমুদুর রহমান ভাইকে, যেটা আপনার চুয়ান্নাগায় অ্যাটাক করলেন, তখন আমি ওনাকে বলেছিলাম যে আসলে আমার খুব খারাপ লেগেছিল সেই দিন, যে এইটা মাহমুদ ভাই বসে বসে আপনি মার খাবেন না, প্লিজ আপনি বেরিয়ে আসেন, যে দেশে বাইরে আসলে অন্তত কিছু করতে পারবেন। আর যে ওই সময় যে আমাদের অসহায়ত্ব ছিল, এই যে আপনাদেরকে আজকে যে হুমকি দিয়েছে, সেই সময় আমাদের নাই। আমাদের এরকম অবস্থায় একজনকে যদি ধরেন, আমরা শুধু জানিয়ে দিলাম,
আমরা এখানে যারা দেখছেন তারা কেউ মরণকে ভয় পায় না। মরণকে ভয় পেলে আমরা এইভাবে কথা বলতে পারতাম না। এখন যদি কারো কিছু হয় আমরা প্রতিঘাত অবশ্যই করব। আমাদের যদি এই যে আধিপত্যবাদ বিরোধী শক্তি যারা লিডিং এ আছেন, ইন্টেলেকচুয়াল লিডিং বা পলিটিক্যাল লিডিং, আর ফার্দার যদি কোনো কিছু হয় আমরা আর কাউকে করব না। আপনাদের যত ভাবে আছে আমাদের সমস্ত শক্তি নিয়ে লাগবো। এবং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মাহমুদুর রহমান ভাই যে যখন জেলখানায় ছিলেন এইবার, আমরা জানি তেমন কিছু হবে না, কিন্তু তারপর আমরা যে শুরু করেছি তারা এটা বাধ্য হয়েছে আমাদের এইগুলি মানতে। কাজে আমরা জানি আমাদের শক্তিটা কোন জায়গায়। আরেকটা যে জিনিস এই যে আপনারা বললেন আমাদের বাচ্চারা, এরা আমাদের দেখিয়ে দিয়েছে আমাদের শক্তি কোন জায়গায়। একজনকে আপনার গুলি করে মেরে ফেলেন, আরেকজন পাশ থেকে দাঁড়িয়ে যায়, এইটাই আমাদের শক্তি। কাজে এটা মনে করেন না যারা এই সমস্ত ষড়যন্ত্রে এখনো মেতে আছেন যে কাকে কিভাবে আপনারা কি করবেন, যে দুনিয়া থেকে সরিয়ে দেবেন, সেটা ভয় আমরা পাই না। বরং এই কাজ যদি করেন আপনারা আরো বিপদে পড়বেন। আমি সেটা বলি, আমরা আর এখন সেই দুর্বল নই। জি জি মিয়া ভাই, আপনাকে ধন্যবাদ। ইলিয়াস, এই যে শেখ হাসিনার এই যে হুমকি, কি মনে করেন আপনি? মানে সে এখনো দুঃস্বপ্ন দেখে, সে এখনো দেখছে। আপনি আনমিউট করেন। শেখ হাসিনার হুমকিটার আমি যদি শুরু থেকে বলি, এর যে মানে পিনাকিদার ভাষায় খাটাল রানীর যে অভিনয়, এই ওরে অস্কার সহ যতই আন্তর্জাতিক পুরস্কার আছে সব দেওয়া উচিত। আপনি শুরুটা দেখেন, শুরুটাতে সে বলছে যে ছাত্রলীগের যেই ছেলে, আমি শুরু থেকে শুনলাম, সে বলছে যে আপা আমি হচ্ছে এই তার পরিচয় দিল পুরা। আচ্ছা, তারপরে সে বলল যে আমি অনেক আগে থেকে আপনার সাথে কথা বলবো মনে করছি, কথা বলা হয়নি। মানে দেশে থাকতে সে সুযোগ পায় না কথা বলতে, ইন্ডিয়াতে যাওয়ার পরে শেখ হাসিনার নাম্বার সে পেয়ে গিয়েছে। এটা পুরো জিনিসটা একটা সাজানো নাটক। অতএব তারপরে গিয়ে সে কথা বলছে যখন আপা আমরা এই করা দরকার, আরে সে যদি নিজে থেকে ফোন দিয়ে করে থাকে, শেখ হাসিনা তাকে এইভাবে বলবে না এসব পাকনামো বন্ধ করো, এগুলি এখন পাকনামো বলুন। মানে তার সাথে তার সম্পর্কটা খুবই ভালো, মৃণাল কান্তির মতো খুব ভালো সম্পর্ক তার সাথে এই শেখ হাসিনা। তো যেই কারণেই সে যা মনে চায় তাই বলছে, শেখ হাসিনা ওইটাকে এনজয় করছে, ছাত্রলীগ নেতাও এনজয় করছে। আর সব শেষ সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের না, ধরেন একটা বিশাল সমস্যা আছে ভাই, এটা না বলে পারছি না। আমি এই ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান রেখে বলছে, এই মানুষের ভীষণ সাহস দেখেছি। একটা শ্রেণী আছে যে সুশীল শ্রেণী, এই সুশীল মার্কা আর হচ্ছে মধ্যবিত্ত কিছু একটা আছে, এবং আরেকটা হচ্ছে ওই যে কি যেন একটা বলে যে ওই আমরা পলিটিক্স পছন্দ করি না, কি যেন একটা আই হেট পলিটিক্স, এটা খুব ফ্যাশন করে তারা বলে। এখন এই শ্রেণীগুলো এরা মানে ভয়ের আগে এরা মারা যায়, মানে ভয় দেখানোর আগেই এরা মারা যায়। এদের শেখ হাসিনা এটা বলার পরে ভাই কি, আমি ভাই অন্তত 10 জনের কথা শুনেছি এরকম, এবং খুব গুরুত্বপূর্ণ লোকজন। ভাই কি অবস্থা আসলে, কি ইলিয়াস ভাই বলো তো একটু কি হয়েছে, কি ঘটনা? আরে ভাই কি হয়েছে? কারণ মাহমুদ ভাই, আমি ওনার ওই দিনের এইটা দেখেছি, আমি এখন আমার চোখে ভাসে কুষ্টিয়াতে যে ঘটনা, ওনার শরীরে রক্ত, পুরো শরীর রক্ত। মাহমুদ ভাই মানে একা যেভাবে মানে ভাষণ দিচ্ছে, মানে এইটা হইতে হবে। মানে একজন মানুষের যদি মিনিমাম ন্যূনতম ঈমান থাকে, তার এই সাহসটুকু অন্তত মুসলমান হিসেবে তার থাকা উচিত। ভাই ছাত্ররা বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছে, এই দেশের মানুষ রক্ত দিয়েছে, এখনো এত ভয় পাইতে হবে? এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি, মাহমুদ ভাই 10 তারিখে কুষ্টিয়াতে যাচ্ছেন। কুষ্টিয়া 10টা থেকে 11টার দিকে তিনি কুষ্টিয়া কোর্টে থাকবেন। শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা করছেন মাহমুদ ভাই। সো আমি এরই মধ্যে চুয়াডাঙ্গা কুষ্টিয়াতে অনেককেই বলেছি, আমাদের অনুষ্ঠান আজকে যারা দেখবেন তাদেরকেও অনুরোধ করা থাকলো যে ওই দিন আপনারা আদালত প্রাঙ্গণে থাকবেন। মাহমুদ ভাইকে উনি যদিও আমাকে এটা বলেন নাই, তারপরও আমি আপনাদেরকে বলছি যে ওনাকে সম্মান দেখানোর জন্য আপনারা সেখানে থাকবেন, ওনাকে রিসিভ করবেন। তো এখন ধরেন শেখ হাসিনা সেখানে বললো যে আমি 1 মাসের মধ্যেই করে দিব। আমার কথা একজন আবার আমার এই কথাটা বলছে, খুব বড় এক সাংবাদিক, বলছে ইলিয়াস উনি শুনছে, উনি যে বলছে যে 1 মাসের মধ্যে যে চলে আসবে, এবং উনি কিন্তু বলতেছে যে আমি যেটা বলি সেটা আমি করি, এটাতে নাকি সে খুব ভয় পাইছে। তো আমি তার ঠিক এইভাবেই বলছি, আমি বলছি ভাই শেখ হাসিনার জীবনে কোনোদিন যেটা বলে সেটা সে করে নাই। সে সেই 86-তে নির্বাচনে সে বলছে যে যেই নির্বাচনে যাবে সে হলো জাতীয় বেঈমান। তারপরে আবার নির্বাচনে গেল, পরের দিন এরশাদের সাথে লং ড্রাইভে যায়। তারপরে মৃণাল কান্তির সাথে কথা দিয়েছে, সেই কথা তিনি রাখেন নাই। ওয়াজেদ মিয়ার সাথে বিয়ে করেছেন, ওয়াজেদ মিয়ার সাথেও তিনি সেই কথা রাখেন না। কারণ ওয়াজেদ মিয়া দ্য গার্ডিয়ানে যে বক্তব্য, যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকার যদি আপনি পড়েন তাহলে দেখেন ওয়াজেদ মিয়া তার প্রতি কত পরিমাণে বিরক্ত ছিল। এবং শেষ বছরগুলোতে, শেষ যুগে
একটা শেষ শেখ হাসিনা মানে ওয়াজেদ মিয়া মারা যাওয়ার আগের একটা যুগ তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না। অতএব তার জীবনে কোনো কথাই সে রাখে নাই। সে মানুষের সাথে এই পালায় যাওয়ার এক সপ্তাহ আগে বলল, আমি যেদিন আপনার 19 তারিখে যেদিন এই গণহত্যা ব্ল্যাক আউট করে যে গণহত্যাটা করলো, এই গণহত্যার সময় আমি যে কোনো একটা পত্রিকার খুব টপ লেভেলের একজন, তার সাথে রয়ের খুব ভালো সম্পর্ক, সেই ব্যক্তির পাশে একজন বসে এই কথাগুলো শুনেছে যে 19 তারিখের ওই সময়টাতে আমি যখন বলেছিলাম যে শেখ হাসিনা পালিয়ে চলে গিয়েছে আগরতলা, ওই সময় শেখ হাসিনা আসলে আগরতলাতে ছিল এবং ইন্ডিয়া কিন্তু তখন থেকেই চাচ্ছিল যে শেখ হাসিনা যেন বাংলাদেশে না থাকে, তিনি যেন চলে যান। তিনি ঘাট তারাম্মু করে তারপরে তিনি থাকতে চাচ্ছেন যে না, এখানে যত কিলিং প্রয়োজন আমি কিলিং করব, করে তারপরে থাকবো। শেষ পর্যন্ত তাকে যেতেই হয়েছে। কিন্তু আসার পরে আমি এক ভিডিওতে বললাম যে সে পালিয়ে গিয়েছিল, এসেই সে ভিডিওতে বক্তব্য দিল শেখ হাসিনা পালায় না, হ্যাঁ আমরা পালাই না কোনোদিন। ঠিক তার 10-15 দিন পরে তো আপনি ঠিকই পালাইলেন। সো হাসিনা যা বলে সেটাই করে, এই ভয়ে যারা জামা কাপড় নষ্ট করে ফেলছে তাদের নিয়ে কিছু বলার নাই দেশটাতে। ধরেন এই বিষয়গুলো হচ্ছে আসলে হাসিনার একটা কৌশল, যেহেতু ভারতে যেই আশ্রয়ে তিনি আছেন সেখান থেকে যেহেতু রাজনৈতিক বক্তব্য তিনি দিতে পারেন না বা বিবৃতি দিতে পারেন না, সেহেতু এটা হচ্ছে তার আওয়ামী নতুন কৌশল, যে টেলিফোনে কথা বলবো, ওই টেলিফোন আলাপটা ফাঁস হবে এবং হাসিনা তার বক্তব্য এর মধ্য দিয়ে তুলে ধরবে, ভিত্তি সৃষ্টির চেষ্টা করবে। আমরা এর মধ্যে জানি যে হাসিনার আসলে অবস্থাটা কি। ইলিয়াস, আমি আবার আসবো আপনার কাছে। মাহমুদ ভাই, এই যে হাসিনার যে নতুন কৌশল বা বলছে 1 মাসও টিকবে না ইউনূস সরকার, বা কি মনে করেন আপনি এটার ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছে। না, এটার তো কোনো বেসিস নাই, কিন্তু আমার প্রশ্ন হাসিনার কথা সঠিক না বেঠিক ওটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে যে হাসিনা এই সাহসটা পেল কি করে, এটাতে আমাদের যাওয়া উচিত। সাহস পেয়েছে আমি মনে করি, এক হচ্ছে সরকারের দুর্বলতা, আর এক হচ্ছে বিরোধী দলগুলোর, মানে সেই সময় যারা বিরোধী দলে ছিল তাদের কিছুটা আপোষকামী পজিশনের জন্য শেখ হাসিনা এই সাহস পাচ্ছে। আগে সরকারের দুর্বলতাটা বলি। সরকার প্রায় 1.5 মাসের বেশি তো হয়ে গেল, 1.5 মাস কেন 50 দিন হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে সরকার। তো এই 2 মাসের মধ্যে সরকার তার শক্তিটা দেখাতে পারেনি। মানে যেমন ধরুন আজকে আমার বক্তব্যে আমি বলেছি যে যে শেখ হাসিনা যে পরিমাণ জুলুম করেছে বাংলাদেশের উপরে, যে পরিমাণ দুর্নীতি করেছে, সেই সম্পর্কে আলোচনা যেন কমে আসছে। আমার আজকে বক্তব্যের এটাই প্রধান ছিল যে বাঙালি মুসলমান এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যায়, নিকট অতীত ভুলে যায়। আজকে তো 2 মাস ধরে তো পত্রিকায় প্রতিদিন ছাপা হওয়া উচিত ছিল যে ওই সরকারে কারা কারা দুর্নীতি করেছে, কতগুলো খুন করেছে, কতগুলো গুম করেছে, কাদের গুম করেছে, তাদের ইতিহাস প্রতিদিন পত্রিকার পাতায় আসা উচিত ছিল, হয় না? তারপরে সরকারের কতগুলো অ্যাকশন নেওয়া দরকার ছিল। যেমন ধরুন আজকে যে দাবিটা আমি করেছি 7 দফার মধ্যে, যেটা আপনার ওখানে আপনার কনক সরকার আপনার এখানে আজ থেকে 2 মাস আগে আমি করেছি, যে পুতুলের নমিনেশন বাতিল। এখন অনেকে বলার চেষ্টা করে কি জানেন, যে নমিনেশন বাতিল করে তো লাভ নাই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো ওর চাকরি চ্যুত করবে না, তাকে যে 2 বছরের জন্য নিয়েছে বা 3 বছরের জন্য যেটা তার মেয়াদ ওটা পূর্ণ করবে। তো আমি তাদেরকে বোঝাতে পারি না যে এটা একটা সিম্বলের ব্যাপার, এটা একটা মেসেজ দেওয়ার ব্যাপার, যে যদি সরকার অফিসিয়ালি তার নমিনেশনটা ক্যান্সেল করতো 7 দিনের মধ্যে সরকার গঠনের, তাহলে একটা মেসেজ যেত আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের কাছে, যে সরকার এটা নমিনেশন ক্যান্সেল করে দিয়েছে। তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার চাকরি রাখবে না কি রাখবে না এটা তাদের ব্যাপার, কিন্তু সরকার যে শক্ত তার মেসেজটা যেত, সরকার করতে পারে নাই। আজকে আমি দাবি করেছি 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাকে নিষিদ্ধ করতে হবে। এটা আমাকে দাবি করতে হলো কেন? এটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল। ছাত্রলীগ তো এবার পুলিশের সাথে মিলে গণহত্যা করেছে। এই যে বিপ্লবের সময় যে গুলি করেছে, শুধু কি পুলিশ গুলি করেছে নাকি? ছাত্রলীগও তো তারা অস্ত্র নিয়ে গুলি করেছে। তো ছাত্রলীগ তো এতদিনে এমনি ব্যান্ড হওয়া উচিত ছিল, সরকার করে নাই। আপনি দেখুন গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ির উপর আক্রমণ করলো, একটা অ্যাকশন হলো না। তারপরে গোপালগঞ্জে একের পর এক বিএনপির নেতাদের হত্যা করা হলো, তার কোনো অ্যাকশন হলো না। তাহলে সরকার এই দুর্বলতাগুলো দেখিয়ে যাচ্ছে। তারপরে সরকারের কিছু তো পলিটিক্যাল বক্তব্য আসা উচিত ছিল। যেমন যদি অর্থ মন্ত্রণালয় আমি ধরি, 2 মাস হয়ে গেল, তো এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভ চুরি হয়েছিল সেটা সম্পর্কে আপনি কি আজ পর্যন্ত যিনি উপদেষ্টা দায়িত্বে আছেন ডক্টর সালাউদ্দিনের কোনো বক্তব্য শুনেছেন? কিংবা প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার যাকে নিয়োগ দিয়েছেন ডক্টর ইউনূস, সে দেবপ্রিয়র কোনো বক্তব্য শুনেছেন? শোনেন নাই। এই যে ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে দিয়ে গেছে, তার কোনো বক্তব্য শুনেছেন? কত টাকা সামিট গ্রুপ জ্বালানি মন্ত্রণালয় থেকে কত টাকা চুরি করেছে, তার কোনো বক্তব্য শুনেছেন জ্বালানি উপদেষ্টার কাছ থেকে?
তো এগুলো তো সরকারের দুর্বলতা, এটাই হাসিনাকে সাহস যোগাচ্ছে, এটাই ভারতকে সাহস যোগাচ্ছে বাংলাদেশ নিয়ে নানা রকম অস্থিরতা সৃষ্টি করবার জন্য। আর বিরোধী দলের দুর্বলতা দেখুন, একদল বলছে আমরা ক্ষমা করে দিয়েছি, আরে বিচার হলো না আপনি ক্ষমা করে দিচ্ছেন, মানে কি এটা? আরেক দল বলছে যে না আওয়ামী লীগকে ব্যান করা উচিত হবে না। কেন উচিত হবে না আওয়ামী লীগকে ব্যান করা? আপনি বলছেন কেন ব্যান করা উচিত হবে না? তাহলে কি আওয়ামী লীগের জন্য কি আপনি ব্রিফ নিয়েছেন? তাহলে বিরোধী যে প্রধান বিরোধী দলগুলো যদি এই ধরনের মিক্স সিগন্যাল দিতে থাকে, তাহলে তো আওয়ামী লীগ এক ধরনের, তারা মনে করবে না আমাদের শক্তি তো আছে, সরকারও দুর্বল, এদিকে প্রধান দুই বিরোধী দল, তারা এক দল বলে যে আমরা মাফ করে দিয়েছি, আর এক দল বলে না আওয়ামী লীগকে ব্যান করা উচিত হবে না, তাহলে তো আওয়ামী লীগের পক্ষে সবাই আছে। তো এই যে সম্মিলিত ভাবে যে রাজনৈতিক দুর্বলতা দেখাচ্ছেন, এর কারণেই ভারত এবং হাসিনা এই সাহস করতে পেরেছে। এই সাহস 60 দিনের মধ্যে করার কোনো কারণ ছিল না। হাসিনার এই কথাকে আমি কোনো মূল্য দিচ্ছি না, কিন্তু এই সাহসটা করবে কেন হাসিনা? হাসিনা ফোন করার সাহস করবে কি করে? বাংলাদেশের মানুষের যে পরিমাণ ঘৃণা শেখ হাসিনার প্রতি, যে পরিমাণ অন্যায় শেখ হাসিনা করে গেছে, তারপরে সে আবার বলবে যে 1 মাসের বেশি এই সরকার টিকবে না, এটা বলার সাহস পাই কোত্থেকে হাসিনা? এবং তার মধ্যেও ভারতে বসে সব কথা বলছে, তো আমাদের সরকারের প্রতিবাদ কোথায়? যে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের নিয়ে প্রতিবাদ করা উচিত ছিল, কিংবা বলা উচিত ছিল তাকে তোমরা ফেরত দিয়ে দাও, আমরা তার বিচার করবো বাংলাদেশে, যে কথাটা বললো ইন্টারপোলে যাওয়া উচিত ছিল। তো আপনি বলেন তার উপরে সেনাবাহিনী থেকে বলা হলো 600 কতজনকে তারা আশ্রয় দিয়েছিল, তাদের তালিকা আজ পর্যন্ত আমরা জানি না, এবং তারা কোথায় আজ পর্যন্ত জানি না। আর এতগুলো লোক ইন্ডিয়াতে চলে গেল কি করে? আমরা কিছুদিন আগে মিডিয়াতে দেখলাম যে খুনি হোম মিনিস্টার সেও নাকি কলকাতায় চলে গেছে। তো তাদেরকে কারা যেতে দিল? পুলিশ অফিসার যেগুলো খুন করেছে, বিপ্লব, হারুন, এদের কারো খবর নাই, এরা কোথায়? তাহলে সব মিলে এক ধরনের দুর্বলতা আওয়ামী লীগের প্রতি দেখাচ্ছে। তার উপরে যে মিডিয়া এখনই আবার নতুন করে এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, যাতে করে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা যায়। তো সব মিলে হাসিনা যে কাজটা করছে, এর সাহস আমরা যোগাচ্ছি, কাজেই এর বিরুদ্ধে আমাদেরই রুখে দাঁড়াতে হবে। তা আমার মনে হয় যে এ বিষয়ে আমাদের আরেকটু সতর্ক থাকতে হবে, এবং আমরা মানে খুব আনন্দিত হয়ে আমরা যেন মনে না করি যে আমাদের লড়াই করা শেষ হয়ে গেছে। আমরা লড়াইয়ের একটা পর্যায়ে পার হয়েছি, এটা দীর্ঘ লড়াই। এবং আরেকটা কথা বলে রাখি, আপনি বারে বারে আপনারা বলছিলেন যে আমি মিডিয়া সংস্কারের দায়িত্ব দিব, কিংবা আপনি বলছিলেন সরকারে যাওয়া উচিত, এটা একেবারে ভুলে যান। সরকারের কোন পর্যায়ে কোন সরকারের আমলে আমি আর কোনোদিন সরকারে ফিরে যাব না, পরিষ্কার করে আপনাদেরকে বলে দিচ্ছি। আমার লড়াই মিডিয়া নিয়ে, আমার ব্র্যান্ড হলো আমার দেশ, এবং আমার দেশ সোশ্যাল মিডিয়া, এটাই আমার শক্তি, জনগণ আমার শক্তি, এবং বাকি জীবন আপনাদেরকে নিয়ে আমি লড়াই করবো, জনগণকে নিয়ে লড়াই করবো, সেখানে ব্র্যান্ড হবে শুধুমাত্র আমার দেশ। ধন্যবাদ। তবে মাহমুদ ভাই, আমার মনে হয় যে এটা আপনি বিবেচনায় রাখা উচিত, কারণ আমাদের তো দাবি আছে, যেমন আমরা চাই যে আপনি সরকারে যান, আমরা চাই যে পিনাকি ভট্টাচার্য সরকারে যাক, অর্থাৎ ডাইনামিক লোক যারা কিছু দিতে পারবে, যাদের কিছু দেওয়ার ভাবনা আছে, যারা এই বিপ্লবের চেতনাকে ধারণ করে, এইসব লোক দরকার। গত 60 দিনে আমরা তো দেখলাম মানে আর্মিতে ওয়াকার সাহেব স্থানু হয়ে বসে আছে, ওনার কোনো কাজ নাই, কাউকে বদলায়ও না, পরিবর্তন করে না, রুটিন কিছু দিয়ে একটা চেঞ্জ করে সব মানে ফ্যাসিবাদী রয়্যাল এজেন্ট সব বসানোর আশেপাশে। ইউনূস সাহেব, ওনার সাথে যারা আছে, কেউ পলিথিন নিয়ে কাজ করতেছে, কেউ বলে যে ছাত্রদেরকে যে পলিথিন ধরতে হবে, কেউ বলতেছে হর্ন বাজানো যাবে না, মানে মূল জায়গাগুলো খুবই অবহেলিত। পিনাকি ভট্টাচার্য আপনি আবার তারা আছে আমি জানি, আমরা আরো 2-3টা প্রসঙ্গ আলোচনা করতে চাচ্ছিলাম, আমি রেজ করে দিই, আপনি একসাথে আলোচনা করেন। প্রথম কথা হচ্ছে হাসিনার এই বক্তব্যটা, দ্বিতীয় কথা হচ্ছে আপনি জানেন যে আপনি, আমি, ইলিয়াস, আমাদেরকে থ্রেট দেওয়া হয়েছে, আপনি রেড ফ্ল্যাগে আছেন, আমরা দুজন ইয়েলো ফ্ল্যাগে আছি। এই দুটা বিষয় নিয়ে কথা বলতে চাই। পাশাপাশি আমি একটা দুটো সংবাদ দেখাতে চাই। এটা একটা নতুন ট্রেন্ড আমি লক্ষ্য করতেছি গত 2 দিন ধরে, যে যেমন র্যাব একটা প্রেস কনফারেন্স করে বলছে ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি র্যাব, তারা প্রেস কনফারেন্স করছে এবং বলছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর র্যাবের কোনো সদস্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটার সাথে আমরা ছিলাম, সেটার সাথে আমরা আছি। তো এটা হচ্ছে র্যাবের প্রেস কনফারেন্স। এবং তার একদিন আগে বিজেপি একটা প্রেস কনফারেন্স করেছে, বিজেপি, সেখানে তারা বলছে কৌশলে আন্দোলনের পক্ষে কাজ করার দাবি করছে বিজেপি। লং মার্চ টু ঢাকা ঠেকাতে সরকার তাদেরকে যে দায়িত্ব দিয়েছিল, তারা ছাত্র জনতার পক্ষে কৌশলে তারা সে অবস্থান নিয়েছিল। যদিও গতকাল আমার অনুষ্ঠানে মেজর সুমন বলেছেন যে কিভাবে সকল বিওপি খালি করে ঢাকায়
আপনার বিজেপিকে সমবেত করা হয়েছিল। এই দুটো বিষয় এগুলো কেন হচ্ছে, পিনাকিদা এই ট্রেন্ডটা কি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকাল মাহমুদ ভাই যেটি বলেছেন, অতি ইসলামিস্ট হওয়া যাবে না বলে তিনি সতর্ক করেছেন একটি বিশেষ মহলকে। আমার মনে হয় যে এই মুহূর্তে হাসিনা বা ভারতের যে ন্যারেটিভ প্রচারের চেষ্টা চলছে, সেই জায়গাতে মাহমুদ ভাইয়ের এই আহ্বান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিনাকিদা আপনার কাছ থেকে শুনি তিনটা বিষয়। ধন্যবাদ। মানে মাহমুদ ভাই যে আলাপটা করলেন ওটার সাথে আমি একটু জাস্ট অ্যাড করতে চাই। মাহমুদ ভাই তো দেশের কথা বললেন যে ওই আশকারাটা কিভাবে পেলেন। মানে আরেকটা জিনিস দেখেন যে এই যে ইন্ডিয়া এতদিন ধরে হাসিনাকে সমর্থন দিয়ে রাখলো, টিকায় রাখলো, এবং হাসিনাকে এখন আশ্রয় দিয়ে রাখলো, ইন্ডিয়া কোনো চাপ অনুভব করছে? কোনো কেউ কিছু প্রশ্ন করেছে, জিজ্ঞেস করেছে? ইন্ডিয়া উল্টা তার ন্যারেটিভ তৈরি করতেছে। আর ইন্ডিয়ার টক শো গুলোতে বাংলাদেশ নিয়ে সমস্ত আলোচনা, বাংলাদেশকে নিয়ে সমস্ত ডেমোনাইজ করার সমস্ত খবরাখবর, এটা ইন্ডিয়ান চ্যানেলগুলো চলেই যাচ্ছে। আমরা কিচ্ছু বলতে পারছি না, আমরা চুপ করে আছি, অ্যাজ ইফ ওরাই ভিকটিম, আমরাই ওদের সাথে সমস্যা করছি। উল্টা আমরা যে ভিকটিম, আমরা যে ভারতের কারণে এতদিন 15 বছর ধরে আমরা অধিকারহীন থাকলাম, 15 বছর ধরে আমরা গণতন্ত্রহীন থাকলাম। এমনকি চিফ প্রসিকিউটর বলছে না যে বিদেশি লোক এসে এখানে প্রমাণ পাওয়া গেছে যারা গুলি চালাইছে? তো এই ইন্ডিয়ান লোক তো ছিল এখানে, যাদের কথা আমরা শুনছি। আমরা অনেকে বিশ্বাস করতে চাইনি, আমি নিজেও বিশ্বাস করতে চাইনি, কিন্তু এখন তো বিশ্বাস না করার কোনো উপায় নেই। চিফ প্রসিকিউটর বলছে যে ইন্ডিয়ান লোক ছিল এখানে, ইন্ডিয়ান বলেনি, বলছে বিদেশি লোক থাকার প্রমাণ পাওয়া গেছে যারা গুলি করছে। এত কিছু করলো সমস্ত ইন্ডিয়ান ইয়ের মন্ত্রীরা, হাসিনার মন্ত্রীরা সব যে ইন্ডিয়ায় সব আশ্রয় নিচ্ছে, ইন্ডিয়ার কোনো চাপ নাই। হ্যাঁ, বিন্দাস আছে ওরা, একদম মজায় ওরা বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাই যাচ্ছে। আমরা কিছু বলতে, ইন্ডিয়া কেন চাপ অনুভব করে না? কেন প্রফেসর ইউনূসের সরকার কিচ্ছু বলে না ইন্ডিয়াকে? এটার জন্য আশকারতা পাইছি। 2 নাম্বার হচ্ছে যে দেখেন ওই যে হুমকি টুমকি, এটা নিয়ে আমি তো বলছি যে দেখেন, আই হ্যাভ লিভ মাই লাইফ। আমি আপনাদের চেয়ে অনেক সিনিয়র। আমার প্রথম আশঙ্কা হচ্ছে যে আপনাদের দুইজনকে নিয়ে, কনক এবং ইলিয়াস, এবং আমি দেশবাসীকে বলি যে কনক এবং ইলিয়াসের জন্য দোয়া করবেন যেন ওরা নিরাপদে থাকে। আর সত্যিকার অর্থে যদি এদের দুইজনের, এবং আমি মাহমুদ ভাইকে নিয়ে সবসময় আশঙ্কায় থাকি, মাহমুদ ভাই দেশে গেছেন, আমি চাই ওনার নিরাপত্তাটা যেন নিশ্চিত করা হয়, এবং মাহমুদ ভাইকে যারা পছন্দ করেন তারা নিজে থেকে মাহমুদ ভাইয়ের কিভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মাহমুদ ভাই যেখানে যাবেন সেখানে সাথে থাকা, এই সব কিছু নিশ্চিত করার কাজটা আমাদেরকেই করতে হবে। এবং এই বাংলাদেশে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে যেই ভয়েস, তার যদি কোনো একজন সৈনিকের গায়ে কোনো আঘাত লাগে, আমরা এটা ধরে নেব এটা ভারত করেছে, এবং এর বদলা কিভাবে নিতে হয় এটা আমরা নেব। এটা আমরা বলে দিতে চাই, একদম স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। 3 নাম্বার হচ্ছে যে এই যে র্যাব, বিজেপি এই সমস্ত বলছে যে আন্দোলন, আমার মনে হয় কি যে ওনারা বোধহয় ভয় থেকে বলছেন যে আমরা এত কিছু করলাম, কখন আমাদের পাবলিক আবার পিটুনি দেয়। হ্যাঁ, তো আমি বলি কি যে দেখেন, মানে আমাদের তো একটা রিকনসিলিয়েশনে যেতে হবে, যা করার করছেন তো আমরা দেখবো এটা পরবর্তীতে। আগ বাড়ায় কোনো কথা বলার দরকার নেই, এগুলো বিতর্ক সৃষ্টি করে। হ্যাঁ, মানে আপনারা আন্দোলনের পক্ষে কাজ করছেন, এই সমস্ত বললে তো হবে না রে ভাই। উল্টা পাল্টা ধুনফুন বুঝায় লাভ আছে? থাকেন, আপনারা কাজ করেন, আপনি সরকারের অনুগত থেকে কাজ করেন, এই সরকারের যে আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষা, তার পক্ষে থাকেন। ফ্যাসিবাদের দোসরদেরকে আমরা সমাজ থেকে উৎখাত করার কাজে আমার হাত লাগান। আপনাদের কোনো সমস্যা নাই, আমরা আছি আপনাদের সাথে। এবং আপনারা তো ভাই আমাদেরই ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, এই সমস্ত না। এই আমি সেদিন একটা এপিসোড করছি, মাহমুদ ভাই ওদের দেখছেন কিনা জানি না, ওই যে পুলিশের ছেলে তাই যে মারা গেছে, যে কয়টা গুলি একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার। তো পুলিশের ছেলেও তো মারা গেছে রে ভাই, আমাদেরই ছেলে। হ্যাঁ, তো আমাদেরকে একটা রিকনসিলিয়েশনে যেতে হবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা ভয় পেয়ে কাজ করতেছেন না, এই জিনিসটা খারাপ। আপনাদের ভয়ের দরকার নাই, আপনারা কাজে নামেন, জনগণের পক্ষে থাকেন। আপনাদের এই পিছনে কি করে আসছেন ওইটা নিয়ে মাপ চেয়ে নেবেন, দরকার হলে জাতির কাছে, দেখা যাবে ওইটা কি হবে। কিন্তু আপনারা এখন কাজে নামেন, উল্টাপাল্টা কথা বলার দরকার নাই, এবং এরকম উল্টাপাল্টা উদ্ভট দাবি করার দরকার নাই যে আপনারা আন্দোলনের পক্ষে ছিলেন, আন্দোলনের পক্ষে কাজ করেছেন, ভিতরে কোনো দরকার নেই। হ্যাঁ, কাজ করেন, আমরা দেখবো কি করা যায়, আমরা দেখবো কিভাবে আপনাদের আগামী পথ চলার দিনগুলোকে নিরাপদ করা যায়। এবং আমি তো আহ্বান জানাইছি যে পুলিশদেরকে সাহায্য করেন, পুলিশরা নির্ভয় ফিরে আসেন, কাজে নামেন। আপনাদের উপরে জনগণের রাস্তা ফিরে আসবে তখনই যখন তারা দেখবে যে আপনারা জনগণের পক্ষে থেকে কাজ করছেন এবং এই সরকারকে সহায়তা করছেন, তাকে স্টেবিলাইজ করার ক্ষেত্রে কাজ করছেন। তখনই জনগণ আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে আবার বুকে টেনে নেবে। আপনি আগে আন্দোলনের পক্ষে কাজ করেছিলেন, এই সমস্ত বললে মানুষ বিলা হবে আপনাদের উপর, অবিশ্বাস করবে এবং বলবে যে আপনারা আবারও মিথ্যা কথা বলতেছেন। দরকার নেই তো, আপনার সত্যি কথা বলে কাজে নামেন, দেখেন জনগণ মাফ করে দেবে। বাংলাদেশের মানুষ এমনিতে অল্পতেই মাফ করে দেয়, মানে যতখানি তার জেনারাস হওয়ার দরকার তার চেয়ে অনেক বেশি জেনারাস হয়ে সে মাফ করে দেবে। এটা বলার দরকার নাই, এটাই আমার একটা বার্তা আর কি।
র্যাব এবং বিজেপিকে। আর আমি র্যাব প্রসঙ্গে বলি, র্যাব তো এমন একটা বাহিনী যেটাকে আমি মনে করি র্যাবকে ডিসব্যান্ড করা উচিত, কারণ এটা ফিলোসফিক্যাল, এটার গঠনগত কিছু সমস্যা আছে যেটা আসলে চলতে দিলে বাংলাদেশের জন্য সমস্যা হবে, আর্মির জন্য সমস্যা হবে এবং অন্যান্য বাহিনীর জন্য সমস্যা হবে, এবং এটা একটা স্যাংশন পাওয়া অর্গানাইজেশন, এটাকে ডিসব্যান্ড করে দেওয়াই ভালো। সবাই সবার বাহিনীতে ফেরত যাবে, এই আর কি। ওটা এত আকবারই এত কথা বলা তো তাদের দরকার নেই, যেটা আপনি বলছেন। এবং সর্বশেষ মাহমুদ ভাই যেটা বলছিলেন যে অতি ইসলামিস্ট হওয়া যাবে না, অতি ইসলামিস্ট হওয়ার চেষ্টা অনেকেই করছে কিন্তু বাংলাদেশে এখন। তো এইটা কিন্তু ভারতের ন্যারেটিভকে শক্তিশালী করবে, আমরা আমাদের মতো থাকি না। মাহমুদ ভাই, আমি এই প্রসঙ্গে আপনার সাথে এটা নিয়ে আলাপ হয়নি, কিন্তু আমার আপনাকে জানানো উচিত ছিল আগেই। সেটা হচ্ছে যে হেফাজতে ইসলাম থেকে আমার কাছে কিছু বার্তা এসছে যে এনএসআই যে সমস্ত অফিসার ওনাদের সাথে আগে যোগাযোগ রাখতেন হাসিনার আমলে, তারা হেফাজতের সেই নেতাদেরকে উস্কানি দিচ্ছে এবং বলছে আপনারা পথে নামেন, এই দাবি নিয়ে নামেন, আমরা আপনাদের সাথে আছি, এখনই তো সময়, এখনই এই কাজটা করতে হবে। হ্যাঁ, তো এই কথা বলে তাদেরকে উস্কানো হচ্ছে। এবং আমাকে উনি বললেন, খুব করে বললেন যে দেখেন আমাদের আলেমরা, অধিকাংশ আলেমরাই শান্তিপ্রিয় এবং এই সমস্ত এর মধ্যে যেতে চায় না, আপনারা যদি একটু বলেন। তো মাহমুদ ভাই, এটা আপনাকেও একটু জানাই রাখলাম, সো দ্যাট আপনারও এটা কনসার্নে থাকলো। এবং আমার পাওয়া তথ্য অনুসারে এনএসআই এর ফিল্ড লেভেলের অফিসার গুলো এই কাজগুলোর সাথে যুক্ত আছে অনেকে। এই কারণেই আমি বলি, আমি কদিন, মানে আমি তো 9 দিন আজকে ঢাকায়, তার মধ্যে 5 দিন জেলে ছিলাম, সুতরাং 4 দিন আমি বলতে গেলে জনগণের সাথে মিশতে পারছি, কথা বলতে পারছি 4 দিন। এর মধ্যে আমি কিছু বাড়াবাড়ির খবর পেয়েছি এবং এই বাড়াবাড়িগুলো আমার কাছে খুব ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে। কারণ ইন্ডিয়ান ন্যারেটিভ যেটা সাজাতে চায় যে বাংলাদেশে এক ধরনের মৌলবাদের উত্থান হচ্ছে, এবং যে ন্যারেটিভ দিলে পরে আবার পশ্চিমা বিশ্ব সেই 11-11 মতো বা সেই বিএনপি সরকারের শেষের দিকের মতো জোট সরকারের বলবে যে বাংলাদেশে আবার জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এই ধরনের একটা ন্যারেটিভ। এবং যেই ন্যারেটিভে আমি আজকে প্রতিবাদ করেছি, ডক্টর ইফতেখারুজ্জামান কদিন আগে এই ন্যারেটিভের কথা বলেছেন, বাংলাদেশের মৌলবাদের উত্থান হচ্ছে। তো আমার সেখানেই আপত্তি ছিল যে ইফতেখারুজ্জামান তো এখন সরকারের অংশ, তো সরকারের অংশ আপনি কিভাবে বলতে পারেন যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে? তার মানে সবগুলোকে যদি আপনি মেলান, সবগুলো ছক যদি এক জায়গায় আনেন আপনি, তাহলে দেখবেন যে এটা একটা ষড়যন্ত্র করে করা হচ্ছে, ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে, যেটা আপনিও বললেন যে এনএসআই এর ফিল্ড লেভেল অফিসার কাউকে উস্কানি দিচ্ছে। তো এই ব্যাপারে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই খুব পরিষ্কার অবস্থান নেওয়া উচিত। যেমন আমি যে কথাটা বলেছি যে আপনি এই মৌলবাদের কথা না বলে যদি বলতেন সাম্প্রদায়িকতার কথা, তাহলে আমরা বলতাম আমরা সবাই আপনার সঙ্গে আছি, আমরা প্রত্যেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। কিন্তু সেই সাম্প্রদায়িকতা শুধুমাত্র মুসলমান সাম্প্রদায়িকতা হিন্দুর প্রতি তত না, হিন্দু সাম্প্রদায়িকতাও তো আছে মুসলমানের প্রতি। কাজে সকল প্রকার সাম্প্রদায়িকতার আমরা বিরুদ্ধে, এবং সেটাতে আমরা সবাই একমত। কিন্তু আপনি যখনই মৌলবাদ শব্দটা ব্যবহার করেন, তখন তো বোঝা যায় আপনি একটা বিশেষ উদ্দেশ্যে মৌলবাদ শব্দ ব্যবহার করছেন। এই জন্য আপনি যেটা বলেছেন যে হেফাজতের নেতারা বলেছে যে আলেম ওলামারা খুব সরল মানুষ, কিন্তু সরল মানুষকে সতর্ক হতে হবে। এই জন্যে যে বাংলাদেশের যে বিপ্লবটা হয়েছে, বিপ্লবকে আমাকে ধরে রাখতে হবে, এবং ভারতীয় হেজেমনির যে পরাজয় হয়েছে, এই পরাজয়টাকে মানে নিশ্চিত করবার জন্য এই ধরনের কোন ন্যারেটিভের মধ্যে আমরা যেন পড়ে না যাই। এই জন্যই আজকে আমি অতি ইসলামিস্টের কথাটা বলেছি। যেমন একটা কথা আমি আপনাকে বলি, একজন আমাকে বললো যে বাসে নাকি যাচ্ছে, তো এক আলেম, আমি জানি না উনি কি কোন প্রকৃতির আলেম, আদৌ আলেম কিনা, সে আরেকজন যাত্রীকে বলছে আপনার প্যান্ট টাকনুর নিচে কেন, আপনি ইসলামের বিরুদ্ধে কাজ করছেন, টাকনুর উপরে প্যান্ট পরতে হবে। তখন আরো 2-1 বলেছে যে আপনার কি, উনি টাকনুর উপরে প্যান্ট পরছে না টাকনুর নিচে পড়ছে, এটাই কি ইসলামের মানে প্রধান বক্তব্য নাকি? তখন তিনি আবার চড়া হচ্ছেন, না তাকে কি দোজখ থেকে রক্ষা করা আমার কর্তব্য, কাজে আমি এটা বলে যাবো, আপনি বাধা দিতে পারবেন না। তো এগুলো করে, অতি বাড়াবাড়ি করে আপনি সমাজে বিশৃঙ্খলা তৈরি করবেন। আপনি এই ধরনের টাকনুর উপরে প্যান্ট না টাকনুর নিচে প্যান্ট, এ ধরনের ইস্যু নিয়ে আপনি সমাজে বিশৃঙ্খলা করবেন, কিংবা হিন্দু কার্ড খেলতে দেবেন, যখন আপনি পূজা মণ্ডপে কোনো প্রবলেম ক্রিয়েট করবেন, এগুলো কারা করছে? এগুলো তো এজেন্টরাই করছে, এবং এগুলো আপনি দেখবেন ভারতীয় র এসেই করছে। কারণ ভারত যেখানে মুসলমান সংখ্যালঘুদের উপরে এত অত্যাচার করছে, তাদের কি মরাল রাইট আছে বাংলাদেশে সংখ্যালঘু নিয়ে কথা বলা? কোনো মরাল রাইট তো মোদির থাকতে পারে না। এই কথাগুলো আমাদের পরিষ্কার করে বলা দরকার, কিন্তু সেই সাথে আমাদের বলতে হবে যে সকল সম্প্রদায় আমরা মিলেমিশে এখানে বাস করব, এবং এক সম্প্রদায়ের বিপদে আমরা আর এক সম্প্রদায় সেখানে এগিয়ে যাব তাদেরকে রক্ষা করবার জন্য। এবং সেই প্রসঙ্গেই আমি বলেছি অতি ইসলামিস্ট হওয়া যাবে না। যারা অতি ইসলামিস্ট হচ্ছেন তারা আসলে বাংলাদেশের তারা ক্ষতি করছেন। এবং আপনার আরেকটা কথা বলে আমি শেষ করি, আপনি দেখবেন যে একটা গ্রুপ আছে বাংলাদেশে,
যখনই আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার ক্ষমতায় আসে, যেমন ধরেন এখনো তো ইউনূস সাহেবের সরকার তো আওয়ামী লীগের সরকার না, একটা বিপ্লব পরবর্তী সরকার, আবু সাইদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত সরকার এই সরকার। তো এই জাতীয় সরকার যখন আসে তখন তারা অগুরুত্বপূর্ণ বিভিন্ন ধর্মীয় ইস্যু নিয়ে আসছে। তার মধ্যে একটা ধরেন আহমেদিয়াদের অমুসলিম ঘোষণা করতে হবে, এই ধরনের দাবি নিয়ে দেখবেন আপনি সবসময় নাকি সবসময় এরা মাঠে নামে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন এদেরকে আপনি এটা দেখবেন। আমি এগুলো গ্রুপে নেতৃত্ব কারা দেয় জানেন? এই যে আওয়ামী লীগের সাথে যে তথাকথিত আলেমরা ছিল, যেমন ফরিদউদ্দিন মাসুদ, কিংবা ওই যে যে কওমি জননী উপাধি দিয়েছিল হাসিনাকে, বাইতুল মোকাররমের খতিব, এই আলেম নামধারী দুর্বৃত্তরা এরা কিন্তু এই ধরনের সমস্যাগুলো ক্রিয়েট করে, এবং এরা প্রত্যেকে কিন্তু ভারতীয় দালাল, এগুলো রয়ের এজেন্ট। তো এদের ব্যাপারে আমি জনগণকে সতর্ক থাকতে বলেছি। এবং ধরেন মাহমুদ ভাই একটু তো টাকনুতো না, ধরেন মহিলাদেরকে নিয়েও নানা রকমের ওয়াজ, নানা রকমের হুমকি থমকি, নানা রকমের বিষয় আমরা ফেসবুকেও দেখি, জাতীয় পেজ থেকেও দেখি। তো আমার মনে হয় যে এটা অত্যন্ত সময় উপযোগী একটি পদক্ষেপ আপনার, ঘোষণা আপনার। মিনা ভাই, আপনার কাছ থেকে একটু শুনি এই প্রসঙ্গগুলো নিয়ে, আপনার অভিমত একটু জানি আমরা। করণ ভাই, মাহমুদ ভাইকে যে আরেকটা যে জিনিস আমরা এইদিকে একটু মনোযোগ দেওয়া দরকার, যে মূল পলিসিটা দেখেন, আমাদের ছেলেরা যেটা অর্জন করেছে, যেটাকে এটা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের পরাজয় না, এটা ভারতের পরাজয়। আমরা কেন জানি এই জায়গা থেকে সরে আসতেছি অনেকটা, বিশেষ করে আমাদের যারা নেতৃত্বে আছেন বর্তমান সরকারে হোক বা বিরোধী দলে যারা আছেন, এক ধরনের কেমন জানি একটু ওদের সাথে তোয়াজ করে চলা, ওই জায়গায় ওনারা চলে গেছেন। আপনাদেরকে যদি আরেকটা জিনিস আমরা খেয়াল করি, এই সিন্ধু নদ, ওখানে কিন্তু ওয়াটার শেয়ারিং একটা চুক্তি হয়েছিল 1960 সালে, তখন ফিল্ড মার্শাল আইয়ুব খান আর জওহরলাল নেহরুর মধ্যে। আপনি বিশ্বাস করেন সেই চুক্তির একেবারে ওই প্রথম থেকে একটু হয় নাই, কোনো ভেরিয়েশন হয় নাই, কোনো ডিরিল হয় না, যেখানে যেরকম লেখা ছিল ওইভাবে কিন্তু পালন করে আসছে। হয়রাজ পাকিস্তান এবং ইন্ডিয়ার সম্পর্কটা দেখেন, এটা হলো আমাদের ফরেন পলিসির দিকে একটু খেয়াল রাখ। আর গত 53 বছর আমরা কি করেছি, আমাদের পলিসিটা হয়েছে আমরা খুব বন্ধু হয়েছি, এই গত 15 বছর তো একেবারে বন্ধু থেকে স্ত্রী হয়ে গেছে। তারপরেও কিন্তু আমাদের এই যে ফারাক্কা বলেন, অন্যান্য এইগুলি বলেন, নদীগুলিতে বাদ দিয়েছে, সারা দেশটাকে মরুভূমি বানিয়ে ফেলেছে। আমাদের যে ট্রিগার হ্যাপি, যে তাদের যে বর্ডারে আমাদের লোকজনকে যখন ইচ্ছা মেরে ফেলছে, কিছু আমাদের বলার নাই। হয়রাজ ওখানে একটা পাখির প্রতি গুলি করার জন্য পাকিস্তানে ওখানে ভয় পায়। এগুলি আমাদের কি ইন্ডিকেট করে? আমাদের ছেলেদের কিন্তু এটা একটা অর্জন ছিল, আমরা এটাকে আবার হারিয়ে ফেলছি। আমরা যদি ধরে রাখতে পারি, আপনারা যারা লিডার আছেন একটু খেয়াল রাখেন, এটা টিট ফর ট্যাট ছাড়া এগুলি কখনো হয় না। আপনারা যদি এটা আমাদেরকে করেন, আমরা এটা করবো, অন্তত পক্ষে তাদের কাজ করেন আর না করেন। আমাদের তো জিও পলিটিক্যাল কিছু অনেক অ্যাডভান্টেজ আছে, শত্রুর শত্রু আছে, তারা আমাদের বন্ধু হতে পারে, অনেকে হয়তো রেডি হয়ে আছে। অন্তত পক্ষে এটুকু বলতে সমস্যাটা কোথায়? আমার তো যেটা হয়েছে, বিশেষভাবে আমাদের যে বিরোধী দল যারা আছেন পলিটিক্যাল ক্ষেত্রে, আপনারা আসলে আপনাদের এটা সোজা করেন, এটা আমাদের বাচ্চা ছেলেরা দেখিয়ে দিয়েছে। আরেকটা সবচেয়ে সমস্যা হলো, আমরা মনে হয় নিজের জীবনকে বেশি ভয় পাই। যারা ভয় পান তারা রাজনীতিতে আসেন না, যারা জীবনকে দিতে প্রস্তুত দেশের জন্য তারাই আসেন রাজনীতিতে। আপনাদের কি কে বলছে আপনারা এখানে আসেন? আমরা তো বলছি না, যারা ওরকম সাহস আছে তারাই আসবে। হ্যাঁ, আমি যেরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি জানতেন ওনার কি হবে, তারপরে কিন্তু উনি ছাড়েন নাই, ওটা সেই জন্য ওনাকে মরতে হয়েছে, ওনাকে শহীদ হতে হয়েছে, উনি কম্প্রোমাইজ করেন নাই। কাজে এখানে রাজনীতি করবে সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরিরা। এখানে কোনো বুকবাদী মানুষ, ভীতু মানুষ, কি বলবো, যে দুর্নীতিগ্রস্ত মানুষ আপনারা রাজনীতি করতে পারবেন না। এখন আমাদের সেটাই হলো, আমাদের যেভাবে প্রতিবাদ করতে হবে, চোর আমার হোক, আমার চোর হলে বলতে হবে সেটা চোর, এবং এই ধরনের রাজনীতি শুরু করতে হবে। আর আপনাদের প্রতি আল্লাহর ওয়াস্তে যেটা বলছি, আমাদের এই যে শহীদদের রক্তের প্রতি বেইমানি করবেন না। এরা কিসের জন্য? 15 বছরের একটা বাচ্চা, যেভাবে ওই যে পিরাকিদার একটা অনুষ্ঠানে দেখলাম, যে আপনি দেখেন 7-8 পৃষ্ঠা সে একটা চিঠি লিখে গিয়েছে তার বাবার প্রতি বা মাকে উদ্দেশ্য করে। ওখানে ওগুলি পড়লে আসলে কান্না আসে। আপনারা এই চিঠিগুলো একটু পড়েন। আর আপনারা যদি না পারেন, আপনাদের কে বলছে ওখানে থাকতে, আপনারা চলে যান। আমরা তো বলছি আপনারা যদি করতে চান করেন। আমাদের ফরেন পলিসি এগুলি কোনো আবেগে বা এগুলি ইলশামাস এইগুলি দিয়ে আসলে ফরেন পলিসি হয় না। ফরেন পলিসির জন্য আপনাকে একটু সুদৃঢ় হতে হবে। আর এখানে যে মাহমুদ ভাই আজকে ওনার 6 নম্বর পয়েন্টের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওখানে ওনার বন্ধু যে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম,
ওনাকে মেরে ফেলেছে কিসের জন্য, আমাদের খোঁজ নেওয়া দরকার। এবং ওখানে উনি আসলে ওনাকে কেন জেলে নিয়েছিল, উনি যদি যে কাজই করে এটা রাষ্ট্রীয় কাজ ছিল, এটার জন্য তো উনি পার্সোনালি দেয় না, এই প্রশ্নটা আমরা করি নাই। এবং কারা তাকে ওখানে এই যে তার মামলার সাথে যে জড়িত যে ক্রিমিনাল গুলি, এদের তো বিচার হওয়া উচিত, এটা খুবই ইম্পর্টেন্ট। এটাতে যদি হাত না দেয় আমাদের রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। কাজেই আপনাদের এই সাহসটা আমাদের ছেলেরা দিয়ে গেছে ওদের জীবনের বিনিময়ে। কাজে ফর গড সেক, আল্লাহর ওয়াস্তে বলি, ওদের রক্তের সাথে বেইমানি করেন না। আপনার যদি সাহস না হয় জায়গা ছেড়ে দেন, যাদের সাহস হবে, যারা জীবন দিতে প্রস্তুত, কয়েকজন মানুষ শুধু রাষ্ট্রের ওই জায়গায় চলে যান এবং ওরকম একটা হুমকি দেন, ওরা দিলে হ্যাঁ আমরা করবো, আমরা মরবো। যারা এটা করতে পারবে তারাই ওখানে থাকেন। জি মিনার ভাই আপনার সাথে আমিও একমত। এবং ধরেন আমি আবারও বলবো, ডক্টর মাহমুদুর রহমান দেশে আছেন, পিনাকি ভট্টাচার্য, আপনি, আমাদের ইলিয়াস, আপনাদের যাওয়া উচিত হচ্ছে ধরেন উপদেষ্টা পরিষদে। আপনারা চালাতে পারবেন, আপনাদের সেই চেতনাকে ধারণ করেন, আপনারা সেই অভিজ্ঞতা রাখেন, আপনারা সেই কি বলবো ফোর্সটা আপনাদের মনে আছে। মানে গত 60 দিনের যে অগ্রগতি, এটা আসলে কোনো অগ্রগতিই না, মানে এখানে কিছুই হয়নি বলা চলে আর কি, কিছুই হয়নি। তো বলি যে এইটার জন্য কোনো ক্ষমতার লোভের জন্য না। আপনি আমাদেরকে বলছেন আমাদের প্রয়োজন নাই, কিন্তু এখানে যে বাচ্চা ছেলেও হয়, সাহসীগুলি নেন, সাহস দরকার, নিজের জীবন দিতে প্রস্তুত থাকেন। ওইরকম জায়গা থেকে যদি একবার বলে দেন আমি আমার জীবন দিতে প্রস্তুত, ইন্ডিয়া ঠিক হয়ে যাবে। ওরা জানে কি করতে হবে। আপনাদের দুর্বলতার জন্য এরা সুযোগ পাচ্ছে। আমি সমস্ত বিরোধী দলকেই বলছি, আপনারা একটু সাবধানে কথা বলেন। আপনারা যদি না পারেন প্লিজ কথা বললেন না। এগুলি বার্নিং ইনসাইড, আমাদের ভিতরে এগুলি জ্বলছে, যে ছেলেগুলি জীবন দিয়েছে, আর আপনারা সামান্য একটু কথা এগুলি বলতে পারেন না। জি ইলিয়াস আপনার কাছ থেকে একটু শুনি। আবার বলবো, একটু বলেন আপনার এটা। যাই হোক, মানে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা শুনলাম, যারা আমাদের আলোচনাগুলো শুনলেন, আপনারা সবাই বুঝতে পারছেন যে আলোচনার মূল কেন্দ্র একটাই, সেটা হচ্ছে আমাদের আন্দোলন আসলে শেষ হয় নাই। আন্দোলনের প্রাথমিক একটা পর্যায়ে পার করেছি আমরা, এবং এটা শেষ করতে হলে এখনো আরো অনেক লম্বা সময় আমাদের হাঁটতে হবে। তো সেই সংগ্রামে আমরা যে কথাগুলো বলছি, যে গণমাধ্যম মানে আপনি মনে করবেন না যে আমি সাংবাদিক না, আমার বোধহয় গণমাধ্যমের উপরে কোনো দায়বদ্ধতা নাই, বা গণমাধ্যমের কোনো খারাপ কোনো পারফরমেন্স সেটার জন্য আমাকে সাফার করতে হবে না। সো এটার খারাপ ভালো যেটাই হোক, সেটার সুফল কুফল সেটা বাংলাদেশের জনগণকে পেতে হবে। অতএব আমরা মাহমুদুর রহমানের নেতৃত্বে যেই গণমাধ্যম সংস্কারের যে কাজগুলো করতে চাচ্ছি, সেখানে আপনাদের প্রয়োজন হবে। বিশেষ করে আমাদের যে পরিকল্পনা, সেটা হচ্ছে আমরা কয়েকটা বিষয় নিয়ে কাজ করছি। তার মধ্যে এক নম্বর হচ্ছে, যেসব গণমাধ্যমগুলোতে এখনো ভারতীয় দালাল এবং শেখ হাসিনার যে দালাল, যে ব্রোকাররা এতদিন কাজ করেছে, তারা এখনো আছে। তাদের তালিকা আমরা তৈরি করছি, এবং সেই তালিকা অনুযায়ী আমরা মালিক পক্ষকে জানাবো যে এই ব্যক্তি আপনার এখানে আছে, তাদেরকে সরাইতে হবে। আর শুধু সরানো না, আমি মনে করি তাদের বিচারের আওতায় আনা উচিত। যেমন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, তিনি বাংলাদেশে এই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন সময়, এর আগে বাংলা ভাই কাদের লোক, বাংলা ভাই আওয়ামী লীগের লোক, বাংলা ভাই মির্জা আজমের দুলাভাই সম্ভবত, শায়েখ আব্দুর রহমান, তারপরে কিভাবে উদিচি, এই ছায়ানট, তারপরে সারা দেশে বোমা হামলা, এগুলো কিভাবে এই প্রথম আলো মানে জঙ্গি নাটক হিসেবে মঞ্চায়িত করেছে, এটা আমরা জানি। এবং বিভিন্ন সময় নতুন নতুন জঙ্গি সংগঠন, সব খবর সবার আগে প্রথম আলো জানে, এবং তারা যেভাবে বলে সরকার সেভাবেই কাজ করেছে। আমি মনে করি তাদের বিরুদ্ধে হত্যা মামলা হওয়া উচিত। প্রতিটা পরিবার, আমি যারা কিনা এই পর্যন্ত গুম হয়েছেন, যারা খুন হয়েছেন, যাদের পাওয়া যায়নি এখন পর্যন্ত, আমি বলবো আপনাদের দেশে এখন সেই পরিস্থিতি আছে, আপনাদের প্রতিটা পরিবারের উচিত মতিউর রহমান এবং মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা করা। প্রথম আলো এবং ডেইলি স্টার এই দেশে সব ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের মূল কারিগর, অর্থাৎ তাদের বিরুদ্ধে আপনাদের তৎপর হইতে হবে। আমরা যখন বিভিন্ন গণমাধ্যমের সাথে কথা বলতে যাব, তারা যদি আমাদের কথা না শোনেন, তারপরে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা যে আলটিমেটাম দেওয়া হবে, সেটার পরে আমরা সেই অফিস ঘেরাও করতে যাব। সেই অফিস ঘেরাও করে যদি না হয়, তারপরে দিন তালা, দেখি অফিস কিভাবে চালায়। এটার জন্য যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন, সেটার জন্য আপনাদের প্রয়োজন হবে। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, কারণ এই বিপ্লব যদি সফল না হয়, তাহলে আপনাদেরকে মাথায় রাখতে হবে, শেখ হাসিনা কালকে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো আমরা আমলে নিচ্ছি না, কিন্তু এটা যদি সে করতে পারে, তার নিজের হাতে মানুষ জবাই করেছে, সেই অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে আগের বার, এবার সে তার চাইতে আরো ভয়ঙ্কর কাজ করবে। এটা মাথায় রেখে তারপরে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। অতএব দায়িত্বটা সবার,
এই দেশটাও সবার, আপনাদেরকে সেই দায়িত্ব ঠিক মতো পালন করতে হবে। ধন্যবাদ ইলিয়াস। মাহমুদ ভাই, এই শেষ প্রসঙ্গ নিয়ে আপনার একটা মন্তব্য নিয়ে শেষ করি। শুধু মিডিয়ার দিকে আপনি দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশে, আমার মনে হয় যে আমি আপনাকে অতিরিক্ত আরেকটা দায়িত্বের ব্যাপারে অনুরোধ করবো। আমি গতকাল সংবাদপত্রে দেখছিলাম যে আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, সেসব পরিবারকে 3 মাস অন্তর সাহায্য দেওয়া হবে, এরকম একটা মানে দান খয়রাতি পদ্ধতির দিকে যাচ্ছে ইউনূস সরকার। তো আমার মনে হয় যে যারা প্রাণ দিয়েছেন, যারা লড়াই করেছেন, তারা আমাদের বীর, তাদেরকে অসম্মান করার কোনো অধিকার কারো নাই। আর একটা রাষ্ট্র ভিক্ষাবৃত্তি করে তাদেরকে সাহায্য করবে, সেটাও আমরা সমর্থন করি না। আর আমাদের ইলিয়াস আমাদের আগের একটা অনুষ্ঠানে বলেছিল, ভাই তোমাদের যদি টাকা না থাকে আমাদেরকে বলো, আমরা যদি প্রবাসীদেরকে আহ্বান করি এরকম একটা ফান্ড ক্রিয়েট করার জন্য, তাহলে টাকায় তোমরা ভেসে যাবে প্রত্যেকটা আহত এবং নিহতের পরিবার। তো আমার মনে হয় যে এই জায়গাটা তো মাহমুদ ভাই আপনার একটা জোরালো ভূমিকা দরকার, যে এদেরকে এত তুচ্ছ তাচ্ছিল্য করার কিছু নাই, 3 মাস অন্তর সাহায্য দেওয়ারও কিছু নাই। এটা জাতীয় বীর। আপনার মন্তব্যটা শুনতে চাই। না, আপনারা আজকে যদি 7 দফার প্রথম দফাটা আপনি দেখেন, তাহলে এটা জবাব পেয়ে যাবেন। জি। প্রথম দফায় আমি সরকারকে বলেছি যে যারা আহত হয়েছে, সেখানে শহীদদেরটা প্রসঙ্গ আমি আনি নাই, সেটা ভিন্ন আলোচনা। আমি প্রথমে এনেছি যারা আহত হয়ে আছেন তাদের কিভাবে চিকিৎসা দেয়া যায় দেশে এবং বিদেশে। কারণ অনেকে চিকিৎসা বিদেশে লাগবে, যাদের দেশে প্রচলিত যে চিকিৎসা আমাদের ব্যবস্থা আছে তাতে তাদের চিকিৎসা করা সম্ভব হবে না। আর যাদের অঙ্গহানি হয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদের পুনর্বাসন করতে হবে। এবং সেই জন্য আমি ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছি আমাদের 1 নম্বর দাবিতে, যে এটা ইমিডিয়েটলি একটা আন্তঃমন্ত্রণালয় কমিটি করতে হবে, এবং সেই কমিটির গঠনটাও কিন্তু আমি সাজেস্ট করেছি। এখন সেখানে আমি বলেছি যে স্বাস্থ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী থাকতে হবে, কারণ টাকা পয়সার ব্যাপার আছে পুনর্বাসনের জন্য। এবং সেখানে বলেছি আমি যে ইউনূস সাহেবের যে ছাত্র উপদেষ্টা আছে, ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে মাহফুজ, সে থাকতে হবে। এবং আমি বলেছি আদিলুর রহমান খানকে থাকতে হবে, কারণ আদিলুর রহমান খান হচ্ছে মানবাধিকার কর্মী। যেহেতু তিনি মানবাধিকার কর্মী, কাজে এই প্রসঙ্গে তার অভিজ্ঞতা আছে। এই 4 জন মিলে একটা কমিটি করে প্ল্যানিংটা করতে হবে যে এদেরকে কিভাবে আমরা করবো। এখানে 3 মাসের রেশন দেওয়ার এটা তো প্রস্তাবই অবমাননাকর, এই প্রস্তাব তো আপনি করতে পারেন না। আরেকটি কথা আমি একটু বলতে চাই, যেটা প্রথমে আপনি বলেছিলেন যে আজকে আমাদের শহীদ আবরারের মৃত্যুবার্ষিকী, এবং সেই মৃত্যুবার্ষিকীতে আমরা যত শহীদ আবরারকে স্মরণ করি, যে কথাটা ইলিয়াস বোধহয় বললো, যে এই যে বিপ্লব আমরা করলাম, এই বিপ্লব তো শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল না, এই বিপ্লব তো ভারতীয় হেজেমনির বিরুদ্ধে ছিল। তো এই ভারতীয় হেজেমনির বিরুদ্ধে প্রথমে যে স্ট্রং ভয়েস যে করেছিল সে শেরেবাংলা হলের ছাত্র বুয়েটের আবরার। তো আবরারের এই দিবসটি আমাদের পালন করা উচিত, আমাদের স্মরণ করা উচিত যে আবরার একজন বীর, যে কিনা ভারতীয় হেজেমনির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সে শহীদ হয়েছে। এবং আগামীকাল বুয়েটে কিন্তু তার জন্য একটা অনুষ্ঠান আছে, একটা না 2টো অনুষ্ঠান আছে আমি যতদূর জানি। একটা হচ্ছে তার স্মরণে বোধহয় একটা স্মৃতিস্তম্ভ একটা কিছু করা হবে, যেটা আগে একবার করা হয়েছিল এবং বিগত ফ্যাসিস্ট সরকার, হাসিনার সরকার এটা ভেঙে দিয়েছিল। আগামীকাল আমি শুনেছি যে আর একটা নতুন করে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, 4:30টার সময় এটা হবে পলাশীর মোড়ে। আর 2 নম্বর হচ্ছে কালকে বাদ মাগরিব সম্ভবত বুয়েটে তার জন্য মিলাদ মাহফিল হবে শেরেবাংলা হলে, যেখানে সে থাকতো এবং যেখানে তাকে হত্যা করা হয়েছে, সেখানেও প্রোগ্রাম নেওয়া হয়েছে। তো আপনারা জেনে খুশি হবেন যে আমি যাচ্ছি উভয় অনুষ্ঠানেই, কারণ আমি বুয়েটের ছাত্র। কাজে সেই দিক দিয়ে আবরার তো আমার মানে পুত্রের বয়সী, তো আবরার এবং আবরার ওই হলেই আছে, আমি শেরেবাংলা হলে ছিলাম। তো এই কারণে ইনশাআল্লাহ আমি 2টো অনুষ্ঠানেই অংশগ্রহণ করব। তো কাজেই আবরারের মতো যারা শহীদ, তাদের স্মৃতি যদি আমরা জাগিয়ে রাখতে পারি, তাহলে যে ভারতীয় আধিপত্যবাদ, এদের বিরুদ্ধে আমাদের সংগ্রামটা অব্যাহত থাকবে। এবং জনগণকেও আমরা এই ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারবো। আর আবারও আমি সরকারের প্রতি এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানাই যে আমি 7 দফা দাবির প্রথম দফাতেই বলেছি যে আন্তঃমন্ত্রণালয় কমিটি করতে হবে, এবং কমিটি করে এদের যারা যারা শহীদ হয়েছে এবং যারা যারা আহত হয়েছে তাদের যথাযথ পুনর্বাসনের জন্য ব্যবস্থা করতে হবে। এটা এখনই করতে হবে, কেন জানেন? কারণ এখন করলে পরে আমরা প্রকৃত নামগুলো পাবো, শহীদদের নামগুলো পাবো, এবং কারা আহত হয়েছে তাদের নামগুলো পাবো। এটা যেন পরে আবার 1971-এর মতো 30 লাখের গল্প না হয়ে যায়। তো ওই ধরনের গল্প আপনি যত দেরি করবেন তত কিন্তু ওই ধরনের গল্প হয়ে যাবে, 3 লাখ 30 লাখ হয়ে যাবে, কিংবা আপনার মুক্তিযোদ্ধার সংখ্যা প্রত্যেক বছর বাড়তে থাকবে। হয়তো মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1 লাখ, এটা বাড়তে বাড়তে এখন নাকি 3 লাখ না কত এরকম বোধহয় ভাতা টাতা পায় এই ধরনের মুক্তিযোদ্ধা।
সংখ্যা। কাজে এখনই আমাদের এটা করা উচিত। এবং আমার অবাক লাগে যে এই সরকারের 2 মাস হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত এই আমার প্রথম দাবির কাজটা তারা করতে পারলো না। এটা একটা বড় দুর্ভাগ্যজনক। মামুদ ভাই, আপনার 7 দফায় তো আমরা এটা পেয়েছি, কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি শুধু মিডিয়া বা আমার দেশ না, মানে স্পেশালি এই জায়গাটাও আপনার ইনভলভমেন্ট আমাদের দরকার। আপনি যাদেরকে দিয়ে কথা বলছেন তারা আমি চেষ্টা করবো। তারা আসলে কতটুকু কি করবে আমার অনাস্থা আছে। এর মধ্যে আপনি মানে আদিলুর রহমান শুভ্র, ওনার হয়তো আন্তরিকতার জায়গাটা ঠিক থাকতে পারে, সিরিয়াস হবেন। অন্যদের ব্যাপারে আমি সন্দিহান, কারণ গত 60 মাসের যে অগ্রগতি বা তাদের বক্তব্য সেটাতে দেখছি। জনাব মাহমুদুর রহমান, মিনার রশিদ, ইলিয়াস হোসেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। পিনাকিদা চলে গেছেন, পিনাকিদাকে ধন্যবাদ আজকে আলোচনা অংশ নেওয়ার জন্য। এবং আমার মনে হয় যে আমাদের উপর যে থ্রেটের বিষয়টা ছিল মাহমুদ ভাই, আমি তো বলে রাখি ইতিমধ্যে এটা মার্কিন প্রশাসনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জানানো হয়েছে। তারা এটা খোঁজখবর রাখছেন, আমরাও খোঁজখবর রাখছি, দেখি কি হয়। থ্রেটের সর্বত্র মাহমুদ ভাই সেই 2012 সাল থেকে খাচ্ছি। এ মারবে, এ ধরবে, এ গুম করবে, এই করবে, সেই করবে, কত কাহিনী দেখলাম, জেল ঘাটলাম। আপনি তো জেল ঘাটছেন, নির্যাতিত, আর কি মানে আর কি চায়, আর কি হবে? তাতে আমাদের লড়াই থেকে নিবৃত্ত করা যাবে না এসব থ্রেড দিয়ে। আল্লাহ জি মিনার ভাই, জি হ্যাঁ, কারণ আমি জাস্ট 1 মিনিট একটা বলি, কথাটা ক্লিয়ার না করলে এটা অন্যদিকে নিয়ে যাবে। কারণ মাহমুদুর রহমান সাহেব, ওনার নেতৃত্বে আমরা এমন কিছু করব না যে আবার ফেসিবাদের মতো অনেকে সেটা দেখতে পারবে যে আমরা ধরুন প্রথম আলো সহ যে সংবাদ মাধ্যমগুলি আমরা বলেছি যে আমরা যে কাজগুলি করব, আমরা কিন্তু যেরকম ওরা যেরকম যে আমার দেশকে বন্ধ করে দিয়েছে, নয়াদিন টিভিকে বন্ধ, আমরা ওরকম চাই না। আমরা শুধু ওখান থেকে ক্রিমিনাল, এরা আসলে সাংবাদিকতার নামে এরা ক্রিমিনাল, আমরা চাই ওই ক্রিমিনাল গুলি সরে যাক। এতে অন্যান্য সাংবাদিক বা কর্মচারী যারা আছে তারা যেন, তাদের ভয়ের কোনো কারণ নাই। কারণ আপনারা যদি থাকেন, এদেরকে রাখলে দেখা যাচ্ছে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা খুবই কমে গেছে। এদের প্রতি এটা আসলে ক্ষতিকর। এরা আপনার এই প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর, এরা দেশের জন্য ক্ষতিকর, এরা জাতির জন্য ক্ষতিকর। আমরা শুধু ওই এলিমেন্ট গুলিকে রিমুভ করতে চাচ্ছি। আমরা ভালোভাবে বলবো, যদি না হয় তাহলে যে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি আমরা প্রয়োগ করবো। কাজে এটা ভুল বোঝাবুঝি কোনো অবসান নেই। জি জি, ধন্যবাদ জনাব মিনার ভাই, মিনার রশিদ, মাহমুদ ভাই, ইলিয়াস হোসেন, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। ইলিয়াস কিছু বলতে যাচ্ছেন মনে হয়? 10 তারিখে মাহমুদ ভাই যে যাবে ইয়েতে, কুষ্টিয়াতে, সেটা আরো একবার বলে রাখলাম যারা আগের বার শুনেন নাই তাদের জন্য, যে 10 তারিখে কোর্টে 10টার মধ্যে সবাই থাকবেন। মাহমুদ ভাই সেদিন যাবেন, সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা, তাই না মাহমুদ ভাই? সেটাই হত্যা আমি চেষ্টা এখনো তৈরি করছি, কাগজপত্র তৈরি করছি। আর মিনার ভাই দেশে যাচ্ছেন কবে? আমি 9 তারিখ যাবো ইনশাল্লাহ। 9 তারিখে। 9 তারিখে মিনার ভাইয়ের জন্য নিশ্চয়ই আমাদের মিনার ভাই যাচ্ছে 10 তারিখে, 9 তারিখে। 9 তারিখ কয়টায় নামবেন আপনি এয়ারপোর্টে? আমরা অপেক্ষা করবো ইলিয়াস, কনক আর পিনাকির জন্য। জি না, অনেকে জানতে চাচ্ছে আমরা কখন যাব। অলরেডি আমি ইনশাল্লাহ যাব, তারপর কনক ভাই আর ইলিয়াস আসবেন আমাদের পরবর্তী সময়। আমরা আমাদের নেতা, যেটা আমাদের গুরু বা স্পিরিচুয়াল লিডার যাই বলেন, ইজ দ্য হেড অফ আওয়ার কালচারাল রেভলিউশন, এটাকে একটা আমরা বারবার যেন বলি, আমাদের সাংস্কৃতিক রেভলিউশন, এটা উনি নেতৃত্ব দিবেন। আমরা আপনাদের সাথে মাঠে থাকবো ইনশাল্লাহ। আপনারা পরিস্থিতি তৈরি করতে পারলে চলে আসবো। ওই হত্যার ভয় দেখায় লাভ নাই, আসি জন্ম নিতে। আমরা ওগুলো ভয় পাই না। আপনি 9 তারিখে কয়টায় নামবেন মিনার ভাই? অ্যারাউন্ড হয়তো বের হইতে হয়তো 9টা বাজবে। 9টায় হয়তো অনুষ্ঠান, মানে হয়তো সবার সাথে মিট করবো। হ্যাঁ, সকাল 9টা। ঠিক আছে, আপনাদের সব প্রত্যেককে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা আগামী সপ্তাহে আবারও আলোচনা করতে সক্ষম হবে। এবং মাহমুদ ভাই, আপনাকে গত 1 সপ্তাহে না পেয়ে আমার খুব খারাপ লাগছে, মানে একটা শূন্যতা গত রবিবারে আমার ফিল করছি যে কই গেল মাহমুদ ভাই। তো আবারও দেখা হবে ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ যারা আলোচনা শুনলেন, নিশ্চয়ই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। একটা ওভারঅল একটা আলোচনা, বিশেষ করে মাহমুদুর রহমান যে 7 দফা দাবি দিয়েছেন বা সার্বিকভাবে দেশের যা হচ্ছে, যা করা উচিত, যা হচ্ছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। পাশাপাশি আমাদের হুমকির প্রসঙ্গটি আপনারা এনেছেন। আমি শেষ করতে চাই এই বিষয়টি নিয়ে। আমার জন্ম যখন হয়েছে তখন থেকে আমার মৃত্যু নির্ধারিত, আর নানা ধরনের চাপ, নানা ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে আমরা এই পর্যন্ত কাজ করছি। আমি বলেন, ইলিয়াস বলেন, পিনাকিদা বলেন, মাহমুদ ভাই, মিনার রশিদ, প্রত্যেকেই আমরা। সো কোনো ধরনের ভয় বা হুমকি দেখে লাভ হবে না। যা বলা